ও যখন আমার সাথে ওটা করে, করার পর নর্মালি যেটা হলে যে কোনো প্রোটেকশন ছাড়া বা কিছু ছাড়া হলে। ওকে, আমার সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আমি একটু প্রথমেই পরিচয় হতে চাই। আমার সামনে যে রয়েছে আগে প্রথমে আপনি আপনার নামটা একটু বলুন। আমার নাম মাহিনুজ্জাহান মনিকা। মাহিনুজ্জাহান মনিকা। ওকে, আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে আরিফ বিল্লাহ রাফি। ওকে, আরিফ বিল্লাহ রাফি। প্রিয় শ্রোতা, আমরা আজকে দুজনকে এখানে পেয়েছি জীবনের গল্প বলার জন্য, এবং এতে দুজনের জীবনের গল্প কোন একটি জায়গায় গিয়ে এক হয়ে যাবে। কিন্তু আমরা মূলত এখানে মনিকাকে দিয়ে শুরু করতে চাই। তার আগে আমরা বেসিক কিছু বিষয় এখানে পরিষ্কার করব মনিকা এবং রাফি দুজনেরই। মনিকার বয়স এই মুহূর্তে কত? আমার এখন 17 চলছে। 17 চলছে। ওকে, পড়াশোনা করছেন আপনি? হ্যাঁ। ওকে, কিসে পড়ছেন? আমি এবার এইচএসসি এক্সাম দিয়েছি, মানে ওকে, এইচএসসি পাস ইন্টার পরীক্ষা আপনি দিয়েছেন? ওকে, ফাইনাল পরীক্ষা দিয়েছেন। আচ্ছা রাফি, রাফি কিসে পড়ছেন? আমি এবার ক্লাস 9-এ আছি। আমি আপনার মানে মাদ্রাসায় আর কি পড়ি। মাদ্রাসাতে পড়ছেন ক্লাস 9-এ? জি। আপনার বয়স এই মুহূর্তে? 23। রাফির বয়স 23, সে ক্লাস 9-এ পড়ছে মাদ্রাসাতে, এবং মনিকার বয়স 17, সে ইন্টার পরীক্ষা দিয়েছে ফাইনাল। কি হতে পারে এদের জীবনের গল্প? অ্যাজিউম আপনি করতে থাকুন, কিন্তু একটা কথা আমি সবসময় বলবো যে জীবন নাটকের চেয়েও অনেক বেশি নাটকীয়, এবং কোনোভাবে অ্যাজিউম করে আসলে বলা যায় না যে হোয়াট ইজ হ্যাপেনিং নেক্সট। সুতরাং সেই জায়গাটা থেকে অ্যাজিউম করে আসলে কোনো লাভ নেই। এদের দুজনের জীবনের গল্পটা একটা জায়গায় মিলেছে, কিন্তু তার আগে একজনের জীবনের গল্প আমাকে এখানে রিভিল করতে হবে। মনিকা, আমরা আপনাকে দিয়ে শুরু করতে চাই। জি বলুন। আমার লাইফ হিস্ট্রি, আমি খুব ছোটবেলা থেকে আমি খুব চঞ্চল ছিলাম। আমি যতটুকু বোঝার আগ পর্যন্ত, মানে যতটুকু আমি আমার বাবা মা বা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে শুনেছি, প্রচুর চঞ্চল ছিলাম। আমি যখন ক্লাস 2-তে পড়ি তখনও আমি এত ভালো কিছু একটা বুঝি না। আমি একা একা খেলতাম, আমার মানে বাইরে আমি খেলতাম, আমার ফ্যামিলির সাথে আমি অতটা ক্লোজ ছিলাম না কখনোই। আচ্ছা। আব্বু আম্মুর সাথে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া ছিল, বাট খুব কম। মানে আমি আমার বাবা মাকে একসঙ্গে খুব কম পেয়েছি। আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন 2004-এর কাহিনী এটা। আমার তখন এপ্রিলের 2 তারিখ আমার ছোট ভাইটা হয়। আচ্ছা, মানে আপনি কি পরিবারের বড়? হ্যাঁ, আমি বড়। আচ্ছা। আমার ভাই হওয়ার পর তো ও এপ্রিলের 2 তারিখে হয়। আমরা 2004-এ একটা বন্যা হয়েছিল মেবি। তো ওই বন্যার সময় মানে আমাদের ফ্যামিলিতে আস্তে আস্তে একটা ভাঙনের মতো শুরু হয়। আমরা ফার্স্টে কেউ কিছু বুঝতে পারিনি যে কেন আব্বু আম্মুর মধ্যে একটা ডিস্টেন্স। তখন আপনি ক্লাস 2-তে পড়েন? হ্যাঁ, তখন আমি ক্লাস 2-তে পড়ি। তো একদিন হঠাৎ আমি সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমি দেখি যে আমার আম্মু কান্না করতেছে। তো আমি তখন বুঝি নাই কেন। আম্মু ব্যাগ গুছিয়ে আমাকে, আমার ছোট ভাই তখন মাত্র 1.5 মাস কি 2 মাস বয়স, তো আমাদের দুজনকে রেখে আম্মু চলে যায়। তো মাঝ রাস্তা থেকে আব্বু আবার আম্মুকে ফিরায় নিয়ে আসে। তারপর আমি জানতে পারি যে আমার বাবা সেকেন্ড ম্যারেজ করেছে। মানে ওটা ওই সময় আপনি বুঝতে পারেন? হ্যাঁ, আমাকে মানে আমি শুনতে পাই, আমাদের বাসায় কাজের মেয়ে ছিল একটা, তো ও আমাকে বলে যে তোমার আব্বু তো আরেকটা বিয়ে করছে। তো আমার মা থাকে আমাদেরকে নিয়ে, তখন থেকে স্ট্রাগল শুরু হয় আম্মু। আমার মনে আছে আমি স্কুলে যাই একবার, আব্বু খুব অসুস্থ, নর্মালি আব্বু বাসায় আসতো না, মানে টোটালি ফ্যামিলিতে মানে একটা টোটালি ভাঙন। আব্বু আলাদা থাকে, আম্মু আমরা একসঙ্গে থাকতেছি। আব্বু তখন কোথায় থাকতো? আব্বু তখন ওখানে থাকতো তার সেকেন্ড ওয়াইফের সাথে। কোথায় ছিল ওটা? মানে আপনারা কোথায় থাকতেন? জেলাটা কোথায় ছিল? না, আমরা ঢাকাতে। আমরা ছিলাম হচ্ছে বাসাবো এলাকায়। আচ্ছা, আর বাবা? আব্বু থাকতো মুগদা মান্ডা এই ধরনের এলাকায়। তো আসতো মাঝে মধ্যে, দুপুরে আসতো অথবা রাতে মাঝে মধ্যে আসতো। তো আসতো কি, আব্বু আম্মুর মধ্যে কথা বলা বন্ধ। মাঝে মধ্যে হয়তো কোনো কিছু, আমার আব্বুর একটা অভ্যাস ছিল হচ্ছে ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়াঝাটি করা, আম্মুকে মারতে যাওয়া, তো সেগুলা। এছাড়া আর কোনো কথাবার্তা হতো না দুজনের। এভাবে করে চলতে চলতে আমি দেখলাম, আমি টোটালি আমি আমার মাকেও দেখলাম যে আমার মা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। কারণ আম্মুর ভিতর একটা কষ্ট তখন চলে আসে যে আমি এত মানে আমার সংসারটা এত সুন্দর করে গুছাই নিছি, সেখানে একটা ভাঙন চলে আসছে। তো আমি একদিন স্কুলে যাই, যাওয়ার পর বাসায় আসি, আসার পর শুনি যে আব্বু খুব অসুস্থ, আব্বু আমাদের সাথে আছে। তো পরের দিন আমি আবার স্কুলে যাই। তো ওই দিন আম্মুর স্কুলে আমাকে আনতে যেতে অনেক লেট হয়। তো আমি তখন বুঝি নাই কেন। পরে বাসায় আসার পর আমি দেখি আম্মু খুব কান্না করছিল, আম্মুর চোখ ফুলা ছিল আম্মু যখন আমাকে স্কুল থেকে আনতে গেছে। আমি আম্মুকে জিজ্ঞেস করছি, আমি তখন ছোট, আম্মু কিছু বলেনি।
তো বাসায় আসার পর আমাদের কাজের মেয়েটা বলতেছিল যে মনিকা, তুমি তোমার ছোট মাকে দেখছো? আমি তখন বুঝি না ছোট মাকে। আমি বলছি যে তোমার আব্বু যে আরেকটা বিয়ে করছে ওইটা। আমি বলছি যে না, আমি কিভাবে দেখবো? বলছে তোমার ছোট মাসকে বাসায় আসছিল। তখন আমি মানে কি এটার ছোট মা বাসায় আসছিল মানে কি? তখন বসে তো উনি বাসায় আসছিল, তোমার আম্মু আর ওনার মধ্যে অনেক ঝগড়াঝাটি হয়েছে, মারামারি হয়েছে, তো তোমার আম্মু অনেক কান্নাকাটি করছে, তোমার আব্বু আসলে অসুস্থ না। আচ্ছা, তোমার আব্বু অসুস্থ না, তোমার আব্বু দোকানে চলে গেছে। আমার আব্বু হচ্ছে নিজের একটা টেলার্সের দোকান আছে, তো আব্বু দোকানে চলে গেছে। তো আম্মু তখন ফোন ছিল না, নিজেদের ফোন ছিল না, বাহিরে থেকে ফোন দিয়ে আম্মু আমার মামাদেরকে জানাইছে। আমার একটা আন্টি ছিল এলাকায়, আম্মুর খুব ক্লোজ, তো আন্টিকে জানাইছে। সন্ধ্যাবেলা সবাই আসছে, আব্বু আসছে, মানে একটা ফ্যামিলি মিটিং বসছে যে হয় টোটালি সেপারেট না হয় সবকিছু ঠিক হবে। তো কোনটাই হয়নি। তো এভাবে চলতেছিল আমাদের ক্লাস 3, 4, 5 মোটামুটি। তখন আমার ভিতর খুব জেদ ছিল। তা আম্মু আমাকে একটা কোচিং এ ভর্তি করাতে চাই, যে ভালো স্কুলে পড়াতে হলে তো অবভিয়াসলি কোচিং করাইতে হবে, কোচিং না করালে তো ভালো স্কুলে চান্স পাবে না। জি। আমার খুব ইচ্ছা ছিল আমাকে ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজে পড়াবে। আমার ইচ্ছা ছিল যে আমি ভিকারুন্নেসায় পড়বো, বাট আব্বু আমাকে কোনো কোচিং করাতে রাজি না। কোচিং করা মানে আলটিমেটলি সে কোনো কিছু টাকা পয়সা দিয়ে কোনো সহযোগিতা করবে না আমাকে। এমনি যদি আম্মু পড়ায় চান্স পাওয়াইতে পারে তো পারবেন, না পারলে তখন সেটা আম্মুর দোষ। আচ্ছা। আমি মতিঝিল মডেল হাই স্কুল এন্ড কলেজে ক্লাস 5 আমি অ্যাডমিশন টেস্ট দিই, এন্ড সেখানে প্রায় মোটামুটি 10-12 হাজার স্টুডেন্টের মধ্যে আমি 8ম হই। ভেরি গুড। ওকে। তো সেখানে অ্যাডমিট, তো আম্মু যখন আমাকে বলছিল, আব্বু বলছিল, আমার ছোটবেলা থেকে গান শেখার খুব শখ ছিল, খুব গান, মানে আমি গানের প্রতি খুব ঝোঁক, আমি বলতাম গান শিখবো। আব্বু আমাকে বলছিল তুমি যদি চান্স পাও আমি তোমাকে গানের স্কুলে ভর্তি করাই দেবো। আচ্ছা। আর আম্মু আমাকে কন্ডিশন দিয়েছিল, আমার নুপুর পড়ার খুব শখ, তুমি যদি চান্স পাও আমি তোমাকে একজনের উপর নুপুর বানাই দেবো। আম্মু বানাই এনে রাখছিল, আমাকে দেখাইছে তুমি যদি চান্স পাও এগুলো তোমার। আমি চান্স পেলাম। আম্মু, আমার মনে আছে আমি রেজাল্ট দেখতে আমি যাইনি, আমি ছোট, আম্মু গেছে, অনেক ভিড়। আম্মু রেজাল্ট দেখে এসে আম্মু নিজের হাতে নুপুর খুলে আমার পায়ে পড়াই দিছে। নুপুর খুলে মানে কি? মানে না, আম্মু নুপুর কিনে নিয়ে এসে নুপুর বানিয়ে এনে রেখেছিল, ওইগুলো আমাকে নিজের হাতে পড়াই দিছে। ওকে। তো আব্বুকে যখন জানাইছি, আব্বু যখন জানছে, আব্বু খুশি হয়েছে যে হ্যাঁ পাইছেন। বাট আমি যখন বলছি আব্বু তোমাকে গানের স্কুলে ভর্তি করাবো না, আগে স্কুলে ভর্তি হও তারপরে করাবো। আব্বু খুশি হয়ে আমার তখন স্কুলে ভর্তি হওয়ার টাকা দিল, ভর্তি হলাম, ক্লাস স্টার্ট করলাম। আমাকে ভ্যানে দিল, কারণ মতিঝিল বাসাবো এত দূর, আম্মুর আসা যাওয়া পসিবল না, ছোট ভাই একটা, তো আমি আসা যাওয়া করি। বাট আব্বু আমাকে আর গানের স্কুলে ভর্তি করায়নি। ততদিন পর্যন্ত আপনার যে ছোট মা, মানে যে সৎ মা আমরা যেটা বলি, ওনার ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয়েছে? না, তখনো হয়নি। আচ্ছা, শুনি তারপর। তো তারপর হচ্ছে ওনার একটা, মানে উনি অন্য একজনের সংসারে ছিলেন আগে, ওনার জন্য ওটা সেকেন্ড বিয়ে। হ্যাঁ, ওনার জন্য এটা সেকেন্ড বিয়ে। ওনার ওইখানে আমার চেয়ে হয়তো 2-1 বছরের ছোট একটা ছেলে ছিল। আমি এটা অনেক পরে জানতে পারি। দেন 6 যখন উঠি, 6 উঠার পর আমাকে একটা টিচারের কাছে দেওয়া হয়। আমি অল সাবজেক্ট, আমাদের বাসার পাশে একটা ম্যাডাম ছিল, উনি পড়াইতো, আমি ওনার কাছে, আম্মু আমাকে ভর্তি করায় দেয়। কত ছিল বেতন আমার ঠিক মনে নেই এই মুহূর্তে। আমি পড়ি, ওনার কাছে যাই, পড়ি। তা আম্মু তখন টোটালি টিউশনিতে ইনভলভ, প্রচুর পরিমাণে। আম্মু সকাল থেকে রাত পর্যন্ত। এর মধ্যে মানে আমি 6 উঠার পর থেকে আমি দেখতে পেলাম যে আব্বু যে 3000 টাকা দেওয়ার কথা ছিল সেই টাকাও দিচ্ছে না, টোটালি 2000 বা 2500 টাকা, তাও ওই যে ভেঙে ভেঙে, ফুলফিল না। তো আম্মুর টাকা দেখা যায় আম্মু আমাদের জন্য কিছু জমাবে। আম্মু খুব চিন্তা ছিল যে আমার ভাইয়ের চেয়ে বেশি আমাকে নিয়ে যায়, আমার তো মেয়েটাকে তো দেখতে হবে। ছেলে তো ছেলের কিছু হইলে কখনো সমাজে কোনো চোখ পড়বে না, বাট মেয়ের জন্য তো আমার কিছু করতে হবে, মেয়ের ভবিষ্যৎ তো অন্ধকার। আম্মু অল্প অল্প করে আমার জন্য টাকা জমাইতো। তারপরও খুব কষ্ট করতে হতো আম্মুকে। আমি 6 উঠার পরেই আব্বু বাসায় রেগুলার মানে খাওয়া দাওয়া স্টার্ট করে, টাকার অ্যামাউন্ট কমায় দেয়, কিন্তু আব্বু দুপুরবেলা খাচ্ছে রেগুলার। আমি যখন বিকালবেলা কোচিং করে বাসায় আসতাম, তা আব্বু আমাকে বলতো আম্মু কোথায়? না, আম্মু তো টিউশনিতে গেছে। না, তোমার আম্মু টিউশনিতে যায় নাই, আমি তোমার আম্মুকে কালকে দেখছি, তোমার আম্মু ওইরকম একটা লোকের সাথে কথা বলতেছে, তোমার আম্মু এরকম একটা লোকের সাথে যাচ্ছে, মানে কথা বলে দেখছি, ঘুরতে যায়। তো আমি এগুলো আম্মু আসতে আমি বলতাম, আম্মু জানো আব্বু এগুলো বলে। তারপর আম্মু বলে তোমার আব্বু কত কিছু বলবে, তোমার আব্বু কথা কখনো শুনবা না।
তো আমি শুনবো না বাট প্রতিদিন একই টাইপ কথা। মানে আপনার মা সম্পর্কে আপনার বাবা বলতো এসব কথা? হ্যাঁ, আম্মুর ক্যারেক্টার সম্পর্কে। ওকে, ঠিক আছে। তারপর আমার মাথায় ঢুকে যায়, আমার বলে যে তোমার মা এরকম করে, তুমিও দেখায় দাও। তো তুমিও দেখায় দাও? হ্যাঁ, তুমিও দেখা যাও, তুমিও তারই মেয়ে, তুমি পারো। তোমার মা যদি এগুলো করতে পারে তুমিও পারো, তুমি তো ভালো, তোমার মার সঙ্গ তোমাকে দিতেছে না, তোমার মা তোমাদেরকে ঠিকভাবে যত্ন করতেছে। এটা আপনার বাবা আপনাকে বলতো? হ্যাঁ, আমার বাবা আমাকে বলতো এরকম। রোজার কয়েকদিন আগে আমি একটা ছেলের সাথে, মানে একটা ছেলে আমার সাথে প্রায় ঘুরতো, আমি ভ্যানে আসা যাওয়া করতাম, আমাদের এলাকার একটা ছেলে ছিল। তো ওই ছেলেটা তখন ক্লাস 10-এ পড়ে, আমি 6 or 10-এ। তো ওর নাম ছিল হচ্ছে রায়হান। তো আমাকে মানে লেটার পাঠাইতো, আমি কিছু বুঝতাম না, আমি কখনো খুলে পড়েও দেখিনি যে কি পাঠায়। ছেলেটা কি আপনাদের এলাকাতে থাকতো নাকি? হ্যাঁ, আমাদের এলাকায় থাকতো। আমি জাস্ট উপরে আই লাভ ইউ লেখা দেখে আমি জাস্ট টোটালি কাগজটা ছিঁড়ে একদম কুচি করে আমি ওই মেয়েটার হাত দিয়েছি। আমি বলছি, যে তোমাকে দিয়েছে তাকে দিয়ে ফেরত দিয়ে আসো। তো ও বলে কি আমি পারবো না। আমি বলছি, না তুমি নিয়ে আসছো, এখন তোমারই দিতে হবে। পরে ও নিয়ে গিয়ে ওই ছেলেটার হাতে কাগজ দিয়ে আসছে। তো দেওয়ার পর ও, আমি দেখি যে ছেলেটা কান্না করতেছে। আমার মাথায় তখন আব্বুর ওই কথাটা চলে আসছে যে আমাকেও দেখাইতে হবে, আমিও একটা ছেলের সাথে মিশবো। তো আমি কথা ফার্স্টে বলতে চাইনি, তো ওই মেয়েটাকে ডাক দিছে, ডাক দিয়ে বলতেছে একটু ওকে বলো, আমি একটু ওর সাথে কথা বলবো। কান্না করতেছে। তো পরে আমি ফিরে তাকালাম যে হ্যাঁ কি হয়েছে। তো বলতেছে যে দেখো, তুমি আমাকে লাভ করো কি করো না আমি জানি না, বাট আমি তোমাকে লাভ করি। আমি জিজ্ঞেস করলাম, দেখেন আমি এসবের কিছুই বুঝি না, ছেলেটা প্রতিদিন এরকম ডিস্টার্ব করতেছে, আসতে যেতে, আমি ভ্যানে আসা যাওয়া করি, আমার সাথে আপুরা আসে। তো ওরা আমাকে বলতো এই ছেলেটা প্রত্যেকদিন দেখে দাঁড়ায় থাকে, সমস্যা কি? পর আমি আমি চিনি না, কারণ আমি জানি যদি ওদের কাছে বলি, আমার স্কুলে যদি ব্যাপারটা একটু কথা ছড়ায়, আমি স্কুলে অনেক দুষ্টামি করতাম। আচ্ছা। তো তখন দেখা যাবে আমি হয়তো, মানে মেয়েরা সবাই আমাকে ভালো জানে, আমাকে তখন সবাই খারাপ বলতে পারে যে এতটুকু মেয়েও আবার ছেলেদের সাথে মিশে। তো আমি বলিনি। পরে একদিন ওই ছেলেটা আবার আমাকে একটা লেটার পাঠায়। তো আপু বলতেছে, ও আমার সাথে যে মেয়েটা ছিল ছোট পিঠা, ও আমাকে বলছে আপু তুমি এটা পড়ে দেখো। আচ্ছা। তুমি এটা ছিল না, তুমি পড়ে দেখো। আমি পড়লাম, আমার ঠিক মনে নেই কি লেখা ছিল, জাস্ট এতটুকু প্রত্যেক লাইনে আই লাভ ইউ কথাটা ছিল। আচ্ছা। প্রত্যেক একটা কথার পর আই লাভ ইউ লেখা। তো পরে আমি একটা ছোট্ট একটা কাগজ নিলাম, নিয়ে আমিও এখানে আই লাভ ইউ লিখে আমি ওই মেয়েটাকে দিয়ে পাঠিয়ে দিলাম, দিয়ে আসো। এটা কি আপনি বুঝে করেছিলেন নাকি এমনি? না বুঝে, এমনি। ওকে। তো দিলাম, দেওয়ার পর তো খুব খুশি ছেলেটা। তো রিলেশন কি, আমি কোচিং এ যাই আসি বা স্কুলে যাই আসি, আমি যখন স্কুল থেকে বাসায় ফিরি তখন স্কুলে যাওয়ার টাইম, ও রাস্তায় থাকে, দেখা হয়। আমি যখন কোচিং থেকে বাসায় ফিরি তখন ওর স্কুল ছুটি হয়, দাঁড়ায় থাকে, দেখা হয়। তো কথা কি, হ্যাঁ তোমার আজকে স্কুলে কি কি হয়েছে, তুমি আজকে সারাদিন কি কি করছো, এই 5-10 মিনিট এরকমই রাস্তায় আমাদের গলিতে এরকম কথা। তো এর মধ্যে আমার ফ্যামিলি কিছুই টের পায়নি, কিছুই না। আমাদের এভাবে রিলেশন 1.5 মাস ছিল। তো রোজার প্রায় শেষের দিকে আমার ঈদের, হ্যাঁ ও আমাকে বলছিল যে তোমার কি কোনো লাল কালারের ড্রেস আছে? আমি বলছি হ্যাঁ আছে। বলছিল আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো, রাখবা? আমি বলছি হ্যাঁ বলো। তো বলছিল যে তুমি এবার ঈদে একটা সিঁদুর লাল কালারের একটা ড্রেস বানাবা। তো আমি আমার আব্বুকে বলি, কারণ নর্মালি আমি ছোটবেলায় ড্রেস আম্মু কিনে দিত, আর যখন একটু বড় হয়েছে আব্বুই বিভিন্ন ডিজাইন করে, যেহেতু আব্বু নিজের দোকান টেলার্সের, আব্বু বানাই দিত ড্রেস। তো আমি আব্বুকে বলছি, আব্বু আমাকে ফুল রেড কালারের একটা সিঁদুর লাল রঙের আমাকে একটা ড্রেস বানাই দিবা। আমি ডিজাইন বলে দিছি, আব্বু আমার জন্য কাপড় কিনে বানায়ও ফেলছে। তো রোজার প্রায় শেষের দিকে ও আমাকে একদিন হঠাৎ করে, আমাদের বাসা ছিল পাশাপাশি বিল্ডিং, তো ওদের বাসার সিঁড়িঘরে যে ভেন্টিলেটর আছে সেটা থেকে আমাদের বাসার রুম দেখা যেত। আচ্ছা। আমাকে একদিন ভেন্টিলেটর এসে ইফতারের আধা ঘন্টা কি 1 ঘন্টা আগে আমাকে ডেকে বলতেছে যে মনে একটু নিচে আসো, কথা আছে তোমার সাথে আমার। তো আমি গেছি, হ্যাঁ বলো কি হয়েছে। তো আমাকে বলতেছে দেখো তোমার সাথে আমার রিলেশনটা রাখা সম্ভব হইতেছে না, তুমি ইফতারের পর তুমি তোমার আম্মুকে কথাটা বলে দিও। তো আমি বুঝিনি, আমি ভাবছি হ্যাঁ রিলেশন রাখা পসিবল কি, আমি আম্মুকে কি বলবো, যে এরকম বলবা যে আম্মু আমি একটা ছেলেকে পছন্দ করি। তো আমাকে ঠিক যেভাবে বলছে, আমি ইফতারের পর আব্বু চলে গেছে দোকানে,
আমার ভাই তো ছোট। আমি ঠিক বুঝতে পারিনি, এখানে আপনাকে একটু থামাচ্ছি। আপনাদের রিলেশন যদি রাখা পসিবল নাই হয়, সেটা মাকে কেন বলতে হবে? হ্যাঁ, সেটা আমিও তখন বুঝি নাই, আমি আচ্ছা। জিজ্ঞেসও করিনি যে কেন। আমাকে বলছে তুমি ওর আম্মুকে সাথে আপনার বলে বয়সের দিতে। ডিফারেন্স কত ছিল? 4 বছরের। 4 বছরে। ও বলছে আপনার মাকে বলার জন্য। হ্যাঁ, আম্মুকে বলে দিতে। ভেরি ইন্টারেস্টিং। ওকে, বলুন তারপরে। তো আমি ইফতারের পর আমি আম্মুকে বললাম যে আম্মু, এরকম ওই বাসায় থাকে একটা ছেলে, ওর নাম হচ্ছে রায়হান, আমি ওকে পছন্দ করি। আমার মনে আছে আম্মু শুয়েছিল, আম্মু শরীরটা একটু খারাপ ছিল ইফতারের পর। তা আম্মু উঠে বসে গেছে, কি হয়েছে, তুমি কি বললা? পর আমি আবার বললাম আমি এরকম একটা ছেলেকে পছন্দ করি। তো মনে আছে আমার মা আমাকে কখনো মারেনি, ওই দিন ফার্স্ট আম্মু আমাকে আমার গালে একটা চড় মারে। আমি খুব- রায়হান আপনাকে এটাই বলতে বলেছে? হ্যাঁ, এটাই বলতে বলছি যে তুমি আমাকে এটা বলবা। আচ্ছা, তো পসিবল না তাহলে এটা কোত্থেকে আসলো? রিলেশনশিপ আপনি পছন্দ করেন ছেলেটাকে, সেটা আপনার মাকে বলতে বলছে, হ্যাঁ, তারপরও বলছে যে ও রিলেশনটা রাখবে না। এটা কি না বললে রাখবে না নাকি এমনিতেই না, রাখবে না? ওর কথা হচ্ছে আমি তোমার সাথে রিলেশনটা রাখতে পারবো না, এজন্য তুমি তোমার আম্মুকে বলে দিবা যে আম্মু, আমি ওকে পছন্দ করি। ব্যাপারটা কেমন হয়ে গেল না? হ্যাঁ, আমার কাছে এখন মনে হয় যে আসলে এটা কেন ছিল। আমি যখন বুঝতে শিখছি তখন মনে হয় যে কেন ছিল, বাট আমার মাথায় তখন কোনো কোশ্চেন আসে নাই। আমি যদি তখন- নাই থাকে তাহলে কেন মাকে হ্যাঁ, বলবো? তখন আমি এসবের কিছুই বুঝি না টোটালি। ও আমাকে যা বলে আমি তাই করি। আমাদের মধ্যে লেটার দেয়া নেওয়া হতো, ও আমাকে যা বলতো আমি ওকে তাই লিখতাম। মানে উল্টোটা করে দিতেন নাকি? মানে ও আমাকে আমি যেটা তোমাকে ভালোবাসি, আমিও তোমাকে ভালোবাসি, এটাই। তুমি দেখতে চাঁদের মতো, তুমিও দেখতে চাঁদের মতো, ব্যাপারটা এরকম ছিল। ওরকমই ছিল। Okay, বুঝতে পেরেছি। তো যাই হোক, বললো তারপর। তো এরপর আম্মু আমাদের বিল্ডিং এ আমরা থাকতাম 5 তলা, আমাদের 4 তলা একটা আন্টি ছিল, তো আম্মু ওনার সাথে খুব ক্লোজ। ওই আন্টির সাথে যে কোনো ডিসিশন নেওয়ার আগে আম্মু আন্টির সাথে পরামর্শ করে তারপর ডিসিশন নিত। তো আম্মু আমার ছোট ভাইকে পাঠালো যে তুমি একটু তোমার আন্টিকে নিয়ে আসো, আমাকেও পাঠালো যে যাও নিয়ে আসো, কিছু বলবো না, আম্মু ডাকে। তো আমরা গেলাম, আন্টিকে নিয়ে আসলাম। আনার পর আম্মু ফার্স্টে বিশ্বাস করতে পারেনি যে এতটুকু মেয়ে এই কথা কেন বলবে। আমি ভাবছি হয়তো কোনো ফ্রেন্ডরা মজা করে বলছে, আমি সেটা বলতেছি। রাইট। তো আন্টি আসার পর আম্মু আন্টিকে বলতেছে ও এরকম এরকম বলতেছে। পরে আন্টি বলে কি মনিকা, এটা কি সত্যি? পরে আমি কি বলবো, আমি জাস্ট ওইটাই বলছি হ্যাঁ আমি একটা ছেলেকে পছন্দ করি। এটাও বলে দিয়েছিল হ্যাঁ, ও এভাবে? আমাকে বলতে বলছে যে তুমি তোমার আম্মুকে বলবা আমি ওই একটা ছেলেকে পছন্দ করি, নাম জিজ্ঞেস করলে বলবা রায়হান। Okay. এইভাবেই বল। রাহিমকে তো আপনার মা চিনতো? না, তখন চিনতো না, Okay. আগে চিনতো না, আমি বলার পর। তো যাই হোক, আম্মু বলতেছে এখন দেখেন এইটুক মেয়ে এই কথা কিভাবে বলে, ও পছন্দ কি বুঝে, ও তো কারোর সাথে মিশেও না ওইভাবে। হ্যাঁ খেলে, আমি নিজে খেলতাম, আমি ক্রিকেট খেলতাম, ব্যাডমিন্টন খেলতাম, বাট তার মানে তো এই না যে আমি ওই ছেলের সাথে খেলতাম। আমি Okay. আমাদের গলির ছেলে মেয়ে আমরা সব একসাথে খেলতাম, আব্বুর সাথে খেলতাম, এরকম আচ্ছা। ছিল। তো পরদিন আমার স্কুল বন্ধ, তখন আমি কোচিং এ যাচ্ছি, আম্মু ওকে রাস্তায় দেখলো। তো ও আমাকে ঈদ উপলক্ষে আমাকে একটা পুতুল গিফট করে, কার্ড গিফট করে, প্রতিদিনই কার্ড গিফট করতো, ঈদের কার্ড। তো আম্মু ওকে জিজ্ঞেস করছে যে তুমি ওকে পুতুল কার্ড কেন দিছো? ও তখন ডিরেক্ট মানে অস্বীকার করলো যে আমি তো ওকে এগুলো দেইনি, এগুলো আমার একটা ফ্রেন্ড ওকে দিছে, ও আমাকে ফাঁসানোর জন্য আমার নাম বলছে, আমি তোকে চিনি না। তো আমি একটু দূরে ছিলাম, আমি কথাগুলো শুনি, আমার খুব কান্না পায় যে ও আমাকে কার্ডগুলো পুতুল দিয়ে আমাকে বলছে তুমি তোমার ফ্রেন্ডের নাম বলবা একটা। আমি আমার ফ্রেন্ডের নাম এসে বলছি, আম্মু ওর ভাই আসছে, ওর ভাইগুলো নিয়ে আসছে ওর সব ফ্রেন্ডদের জন্য, ও আমাকে একটা দিছে। ও কার্ড কিনতে পছন্দ করে, কার্ড দিতে পছন্দ করে, তাই আমাকে প্রতিদিন কার্ড দেয়। তো আমার খুব কান্না পায় যে আমি রাস্তায় কান্না করে দিই অনেক, যে আমি কেন এগুলো করতেছে কেন, আমি তো কিছুই করিনি। তারপর আম্মু এসে আম্মু আমাকে খুব বকাবকি করে। তো আমাকে কোচিং এ দিয়ে আসে, তখন থেকে আমার প্রতি টোটালি মানে নজর রাখা আমার উপর শুরু হয়। ওকে। সবার মধ্যে একটু খটকা লাগে যে কেন হঠাৎ কি হলো, তো একাই আসা যাওয়া করে। আমাকে জিজ্ঞেস করে ম্যাম কি হয়েছে, তো বলছে না কিছুই না, ও একটু অসুস্থ, আপনি ওকে একা ছাড়েন না। ম্যাডাম আমাকে একা ছাড়ে নাই, আম্মু গিয়ে আমাকে নিয়ে আসছে, কোচিং থেকে নিয়ে আসে। আমি টিউশনের ফাঁকে আমি টিউশনিতে একটু বাধা পড়ে। 2 দিন পর আমি যখন কোচিং এ যাই আবার, ও যেহেতু ক্লাস 10-এ ছিল, আর আমার সাথে যে মেয়েটা ওর ছিল ক্লাস 5-এ যে পড়তো, ও হচ্ছে বৃত্তি পরীক্ষা দিবে, আর 10-এ ওদের টেস্ট পরীক্ষা প্রায় কাছাকাছি, ওদের কোচিং চলে, তো ওদের স্কুল খোলা। তো ও রায়হান ও পৃথার কাছে চিঠি দিছে একটা, দিয়ে বলছে তুমি এটা তোমার মনিকা আপুকে দিবা। ও আমাকে দেয়, আমার খুব রাগ উঠে যায় যে ও তো আমাকে চিনে না, কেন দিবে এটা। ও আমাকে বললো যে আপু তুমি এটা পড়ে দেখো। তো আমি খুললাম, পড়লাম, ওখানে লেখা ছিল যে মনিকা আমি সরি, আমার কোনো উপায় ছিল না,
তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমাকে সত্যি লাভ করি, তোমাকে না পেলে আমি সুইসাইড করব। তখন আমি একটা নতুন ওয়ার্ড পেলাম, সুইসাইড। সুইসাইড জিনিসটা কি চিন্তা করতেছি, আমি সুইসাইড জিনিসটাকে ম্যাডামকে জিজ্ঞেস করবো। তো আমার সামনে মেয়েটা বসা ছিল, আমি ওর সামনে চিঠিটা পড়ি। তো ও বলতেছি কি হয়েছে, আমি বলছি এটা মানে আমি বুঝতেছি না। তখন ও বললো আপু সুইসাইড মানে আত্মহত্যা। এবার আত্মহত্যা, আমি জানি সুইসাইড অর্থ আত্মহত্যা, বাট এটা কিভাবে করে। তখন ও আমাকে বললো যে মানে ধরো ওই যে আমরা শুনি না বা টিভিতে দেখি না, একটা ছেলে একটা মেয়ের জন্য মানে ছাদ থেকে লাফ দিতেছে বা বিষ খেয়ে ফেলতেছে, গলায় ফাঁসি দিতেছে, ওইগুলা। আমরা ও আচ্ছা, তা আমি ওর কথা সত্যি ধরে নিলাম। আমি কিছুই বুঝি না, ও যেটা বলতেছে আমি সেটাই ট্রু ধরতেছি। তো আমাকে চিঠিতে লাস্টে লিখছিল যে আগামীকালকে আমি তোমার জন্য সকালবেলা 9:30 10টার দিকে ওয়েট করব, তুমি বাসার থেকে বের হয়ে চলে এসো। আচ্ছা, এটা রায়হান আপনাকে বলছে। আর আপনার মাকে যখন আপনি ধরনের কথা বললেন যে আমি রায়হানকে পছন্দ করি, আপনার মা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলো, কিন্তু এই পছন্দের ব্যাপারটা কি, কেন হয়, এই জাতীয় জিনিসপত্র জানা বোঝানো বা এরকম কোনো কিছু কি করেছিল মা? হ্যাঁ, আম্মু আমাকে বলছে দেখো তুমি এখন অনেক ছোট, একটা ছেলেকে তুমি কিভাবে পছন্দ করো, তুমি কি পছন্দ করো আমাকে একটু সেটা বলো। আমি কিছুই বলতে পারি না, আমি ওকে পছন্দ করি, কি পছন্দ করো আমাকে সেটা বলো। আমি কিছুই বলতে পারিনি, কারণ আমি তো টোটালি ব্যাপারটার সাথে পরিচিত না। পুরো বিষয়টা কি বুঝিয়েছিল তখন যে মানুষের মধ্যে লাভ জিনিসটা কি, না তখন প্রেম জিনিসটা কি? এভাবে কিছু বলেনি, আমাকে বলছে দেখো তোমার এখনো বোঝার বয়স হয়নি, তুমি আরো বড় হও তখন তুমি বুঝতে পারবা। দিস ইজ আ ভেরি ভেরি বিগ ফল্ট ইন আওয়ার সোসাইটি, ফ্যামিলিতে। যদি কোনো সন্তান যে বয়সেরই হোক না কেন, তারা যদি এই ধরনের কোয়েশ্চেন কখনো রেজ করে এবং একই সাথে যদি কোনো সিচুয়েশনে পড়ে যায়, সেটা ইভেন্চুয়ালি কোনো ঘটনার দ্বারা হোক কিংবা আকস্মিক ভাবেই হোক না কেন, তখন এই যে আমরা যে কথাগুলো বলি যে আরো বড় হও, তোমার এটা বুঝতে আরো সময় লাগবে, এটা ওদেরকে আরো বেশি কিউরিয়াস করে, আরো বেশি কৌতূহল করে যে কি এমন জিনিস এটার জন্য আমাকে বড় হতে হবে। তার চেয়ে বরং ওই বিষয়টা ওদেরকে খুব ভালো করে বলে দেওয়া যে এটার জন্য একটা বয়স থাকে, তুমি এই বয়সে গেলে এই জিনিসটা বুঝতে পারবে, এটার জন্য এই জিনিসটা হয়, এটার জন্য শারীরিক ব্যাপারটা এরকম, মানসিক ব্যাপারটা এরকম, এভাবে সংসার হয়, এভাবে দুজন মানুষের মধ্যে বন্ডেজ তৈরি হয়। দুই একটা এক্সাম্পল তৈরি করা, ওর সারাউন্ডিং ও যে জিনিসগুলো ভালো বুঝে সেগুলোর মধ্যে থেকে দুই একটা এক্সাম্পল বের করা, এই জিনিসটা যদি খুব ক্লিয়ারলি ওদেরকে বুঝিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এই কমপ্লেক্সিটিটা তৈরি হয় না। যাই হোক, আমরা একটু শুনি তারপর। হ্যাঁ, তারপর আমি চলে আসতে বলেছে। হ্যাঁ, আমাকে চলে আসতে বলে। তো আমি পরদিন আমাকে আবার এটা বলে যে তুমি এটা তোমার আম্মুকে বলো না। তো আমি ঠিক আছে আম্মুকে বলবো না। তো ওই দিন আমার ইফতারের সময় আম্মু আব্বুর সাথে তো কথা বলেই না। ওই দিন অনেক বছর পর আম্মু আব্বুর সাথে কথা বলে শুধু আমার জন্য। ওকে, চলে আসা বলতে আপনি কিছু বুঝতে পেরেছেন? চলে যাওয়া না, বলতে কি? চলে আসা মানে ও বলতেছে তুমি বাসা থেকে বের হয়ে আসবা, আমরা ঘুরবো। আমি জাস্ট ধরে নিছি যে হ্যাঁ আমি যাবো, হয়তো দেখা করতে হবে এরকম কিছু। আচ্ছা। আমি এটুকু ধরে নিই। তো ও আম্মু আব্বুর সাথে ওই দিন ইফতারের সময় কথা বলো। আমি তখন আব্বুর সাথে ইফতার করতাম, কারণ যেহেতু আব্বু আম্মুর মধ্যে কোনো বন্ডেজ নাই তখন। ওকে। তো আম্মু আলাদা ইফতার করছে, আমি আব্বুর সাথে করি বা আমি মাঝে মধ্যে আম্মুর সাথে করি। তো আম্মু আমাকে ছোটবেলা থেকে যে তোমার আব্বুকে কষ্ট দেয়, মানে আপনারা সবাই মিলে একসাথে থাকতেন? মানে ছোট মা ফ্যামিলিতে থাকতেন? না না না, ছোট মা কোথায় থাকতো? আলাদা। আলাদা কোথায় সেটা? মুগদাতেই। মুগদাতে থাকতো। আর বাবা আপনাদের এখানে আসতো ইফতার করার জন্য? হ্যাঁ, ইফতার করতো আমাদের এখানে। আচ্ছা, রাতের বেলা থাকতেন উনি? না, রাতে থাকতাম না। থাকতেন না, ঠিক আছে। খুব কম, মাঝে মধ্যে। তখন আপনার মার সঙ্গে ডিভোর্স হয়নি? না, ডিভোর্স হয়নি। ওকে। তো তারপর আমি ইফতার করছি, এর মধ্যে আম্মু হঠাৎ করে আব্বুকে এসে বলতেছে তোমার মেয়ে তো একটা ছেলেকে পছন্দ করে। তা বলতেছে ছেলেকে পছন্দ করে মানে কি? বলতেছে ওই বাসায় থাকে এরকম একটা ছেলে, ক্লাস 10-এ পড়ে, ওই ছেলে নাকি তোমার মেয়ের সাথে ছেলের সম্পর্ক। তো আব্বু ভালো মতো কিছু শোনার আগে আব্বু আমাকে অনেক জোরে একটা চড় মারে, এটা আমার মাথায় লাগে। মাথায় লাগার পর কিছুদিন পর থেকে আমি সাফার করতে শুরু করেছি, আমার চোখে একটু। আমি ঠিক বুঝলাম না, বাবাই তো আপনাকে ইন্সপায়ার করলো হ্যাঁ এসব জায়গাতে যাওয়ার জন্য? বাবা ইন্সপায়ার করেছে, বাট তার টার্গেট ছিল সে আমার মাকে আমার কাছে ছোট করবে, সে ফ্যামিলির কাছে আমার মার দোষ দিবে যে আমার মা আমাদেরকে রেখে টিউশনি করে তাই আমরা খারাপ হয়ে গেছি। আচ্ছা, বাবা চড় মারলো তারপর? তো মারার পর আমি খুব কান্না করি। ইফতার আমি রোজা ছিলাম, বাট আমার ওইভাবে আমি ইফতার করা হয়নি। তারপর মানে টোটালি আমি খুব আমি বললাম আমি চঞ্চল ছিলাম ছোটবেলায়, আমি তখন থেকে আস্তে আস্তে খুব চুপচাপ হয়ে যাওয়া। বাবাকে আমি আগে থেকেও ভয় পেতাম, বাট তখন আরো বেশি ভয়। তো পরদিন ও আমাকে সকালবেলা আম্মু মনে আছে আমি 7টা বাজে টিউশন নিতে যেত, 6টা-7টার সময়। তো যেমন 7টার দিকে মেবি টিউশন নিতে গেছে। তো আমাকে ওদের ভেন্টিলেটর থেকে আমাকে বলছে তুমি তোমার একটা ড্রেস নিয়ে
ব্যাগে করে তুমি নামো, নিচে নামো। আমার ভাই তখন খুব ছোট, আমি 6 পড়ি, ওর 3 কি 4 বছর বয়স তখন মাত্র। আচ্ছা, তো আমি ওর কথা মতো আমি একটা ড্রেস ব্যাগে নিয়ে আমি নিচে নামছি। আমাকে বলছে যে তোমার বাসায় ডায়েরি আছে না? আমি বলছি হ্যাঁ আছে। তুমি ওইখানে লিখে রেখে আসো যে তুমি 3-4 দিনের জন্য কোথাও যাইতেছো, তুমি আসবা না বাসায়। আমি ওর কথা মতো ডায়েরিতে ওটা লিখে রেখে আমি চলে যাই। আমার ভাইটা খুব কান্না করে, আমার এখন মনে হয় খুব খারাপ লাগে। আমার এতটুকুন ভাই প্রচুর কান্না করে, আমাকে গেট থেকে বের হতে দেয় না। ও কিভাবে বোঝে যে আপনি কোথাও যাচ্ছেন? আমি খুব তাড়াহুড়া করে বের হইতেছিল প্রচুর। ও আমার কাছে, কারণ ও যখন কাজের মেয়ে পাঠায় দেয় ও তো আমার কাছেই থাকে সব সময়। আমরা দুজন একসঙ্গে থাকি, যত যাই হোক আমরা খেলি দুষ্টামি করি, ওকে আমার সাথেই রাখা। তো আমি আম্মু বাসায় নাই, আমি এত সকালবেলা বের হয়ে যেতে, মানে ছোট মানুষ একা ভয় পায় এরকম আর কি। ও খুব কান্না করছে। তো আমি ওকে চকলেট দিয়ে কয়েকটা আমি বের হয়ে চলে গেছি। খুব প্রচুর কান্না করতেছিল। তো আবার আমাদের 4 তলার আন্টিকে বলে ব্যাপারটা, আন্টি আপু কই জানি চলে গেছে, বের হয়ে গেছে। ওই বাসার যে একটা ছেলে আছে আপুকে ডাক দিছে, ও তখন কথা বলতে পারে ভালোভাবেই। তো আমি তো গেছি, যাওয়ার পর ওর সাথে আমার যত লেটার গুলো নেওয়া হইতো অনেক লেটার হয়ে গেছিল, মানে আমার বাসায় লুকায় রাখার মতো জায়গা ছিল না। ও আমাকে বলছিল যে তুমি এগুলো ছিঁড়ে ফেলো। আমি ওর সামনে রাস্তায় ওর দিয়ে সব লেটার গুলো ছিঁড়ে ফেলছিলাম, বাট ও আমার দিয়ে একটা লেটারও ছিঁড়ে নেই। ওগুলো সব ওর স্কুল ব্যাগে ছিল। আচ্ছা, ও আমাকে বের হতে বলে, আমি তো আমার ব্যাগ নিয়ে, ওর কোনো ডকুমেন্টস আমার কাছে নাই, জাস্ট পুতুল আর কার্ড গুলো ছাড়া। তাও ওইগুলো আম্মু আমার মনে আছে ওয়ার্ড্রোবের পিছনে ফেলে দিছিল, আমি যেন উঠাইতে না পারি, দেখতে না পারি। আচ্ছা। আর ও ওর স্কুল ব্যাগটা সোফার উপর ফেলে রেখে চলে আসে। ওর স্কুল ব্যাগে আমার সব লেটার গুলো ছিল। এসে তারপরও আমাকে বলে যে চলো। আমি কোথায় যাবো? বলছি হ্যাঁ ঘুরতে যাবো। তুমি ড্রেস আনতে বলছো কেন? বলছে আমরা বাসা থেকে বের হয়ে গেছি, আমাদের রিলেশন যদি না মানে তাহলে আমরা বাসায় ফিরবো না। আচ্ছা। তো আমি ব্যাপারটা আমি তখন কিছুই বুঝিনি। হ্যাঁ আমি যাই, কি হয়েছে? আমি তখন টিভি দেখি, নাটক দেখি। হ্যাঁ টিভিতে তো নাটক সিনেমা তো হয়, এরকম যায় ছেলে মেয়ে একসঙ্গে যায়, পরে বাবা মা মেনে নেয়, তারপর আমরা মানে আবার ছেলে মেয়ে ফিরে আসে এরকম। আমি ওইভাবে ধরে নিছি সেরকমই কিছু একটা। তো পরে গেলাম, ঘুরলাম সারাদিন। ওর ফ্রেন্ডের কাছ থেকে 1,000 টাকা ম্যানেজ করলো, ওর একটা ফ্রেন্ড আসলো সাথে, আমরা 3 জন সারাদিন ঘুরলাম। ওর একটা MP4 প্লেয়ার ছিল তখন, তো এটা বিক্রি করার জন্য অনেক ট্রাই করলো, বাট বিক্রি করতে পারেনি। আমরা অনেক জায়গায় গেলাম, পুরো এলাকা মুহূর্তের মধ্যে এলাকা ছড়াই গেল যে মনিকা আর রায়হান নাই হয়ে গেছে, ওরা 2জন বাসা থেকে বের হয়ে গেছে। আমি তখন টোটালি ব্যাপারটা কিছুই বুঝি না। ও ক্লাস 10-এ পড়ে, ও মোটামুটি ভালো মতোই বুঝে। তো পরে আমরা এরকম সারাদিন ঘোরাঘুরি করলাম। তো সন্ধ্যার দিকে খুব খোঁজ করা হচ্ছে। আমার মেজো মামির এক ভাই আছে, উনি পুলিশে আছে একটা পদে, আমি যাই না ঠিক কোন ইয়েতে। তো ওনাদেরকে খবর দিল, পরিচিত যারা আছে পুলিশ অনেকজনকে খবর দেওয়া হলো। তো ওর বাসায়, মানে রায়হানের বাসায় আমার বাবা আর আমার 4 তলার আঙ্কেল, ওনারা 2 জন গেল। যাওয়ার পর মেইনলি কালার হওয়ার কথা ছিল ছেলেটার, বাট কালার হলাম আমি, জাস্ট ওই লেটার গুলোর জন্য। মানে লেটার গুলো ওর বাসায় পাওয়া গেল? হ্যাঁ, লেটার গুলো ওর বাবা ওর ব্যাগ চেক করে লেটার গুলো পাইছে। এখানে একটু থামাচ্ছি আপনাকে। তখন কি আপনি বাড়িতে চলে এসেছেন নাকি তখন? তখন আমরা বাইরে, পরবর্তীতে আপনি শুনেছেন জিনিসগুলো? আমি তখন জানি সব, আমি তখন বুঝতেছি মানে যে, কিন্তু আপনি তো যখন বাইরে আছেন। হ্যাঁ তখন আমি জানি না যে লেটার কি হচ্ছে না কি হচ্ছে। পরবর্তীতে শুনেছেন? ওই লেটার গুলো দ্বারা আমি খারাপ হয়ে গেলাম টোটালি। কালার, আমার বাবার একটা স্বভাব হচ্ছে নর্মালি ছেলে মেয়ে কিছু করলে বাবা মারা যায় ধামা চাপা দিতে। আমার বাবা সেটা খুব ভালোভাবে প্রচার করে, টোটালি এলাকায় প্রচার করে আমার বাবা নিজেই। তো আমরা তো ঘুরলাম সন্ধ্যার দিকে, ওর বাসায় ফোন দিল। তো ওর তখন সেট ছিল, নিজের মোবাইল সেট ছিল, ও বাসায় ফোন দিল। তো ফোন দেওয়ার পর ওর ফ্রেন্ডকে দিয়ে কথা বলাইছে, ও কথা বলেনি। তখন ওর ফ্রেন্ড ফোন রেখে বললো, দেখ তুই তো ওরে নিয়ে চলে আসছিস, তোর কোনো ডকুমেন্টস তোর বাসায় নেই, কিন্তু ও তোরে যতগুলা চিঠি দিছে সেগুলো সব তোর ব্যাগে পাওয়া গেছে। তখন আমি খুব চিল্লাইছিলাম যে তুমি এগুলা কেন রেখে আসলা? আমি তো একটা চিঠিও রাখিনি, আমি তো সব ছিঁড়ে ফেলছি, তুমি কেন রাখলা? আমার কাছে জাস্ট ওর একটা চিঠি ছিল, একটা চিঠি, ওটা তাও আমার সাথে। এই বলার পর ও বলে, দেখো আমি বুঝতে পারিনি যে এরকম কিছু হবে।
তারপর আমরা 8:30 9টার দিকে ওকে বাসায় আম্মুকে আমাকে দিয়ে ফোন দেওয়া এলো, আম্মুর নাম্বারে ফোন দিলাম। ও আমাকে বললো তুমি বলো, আমরা তখন ঢাকাতেই, আমাকে বললো যে তুমি বলো যে আমাদের রিলেশন যদি তোমার না মানে, আমাদের সামনে নদী আছে, আমরা নদীতে ঝাঁপ দিব। এটা ও বলে দিল? হ্যাঁ, ও বলে দিল। আপনারা তখন কোথায়? আমরা তখন ঢাকায়, কোন জায়গাটা আমার তখন ঠিক মনে নেই। মানে মুভের উপরে আছেন? হ্যাঁ, মুভের আমরা একটা দোকানের মধ্যে, মানে ওর যে ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডেরই বাসার আশেপাশে। আচ্ছা। তো ওকে আমি আমাকে ফোন দিলাম, ফোন দিয়ে আমাকে বললাম এটাই যে আমরা নদীর কাছে আসি। ওদের গ্রাম ছিল হচ্ছে ভোলাতে, রায়হানদের। তো ও বলছে আমরা ওদের গ্রামে চলে যাব, এটা বলতে বলছে যে আমরা নদীর সামনে আছি, তোমরা যদি আমার রিলেশন না মানো তাহলে আমরা নদীতে ঝাঁপ দিব দুজন একসাথে। আমি প্রচুর কান্না করতেছিল। তো আমার যে 4তলা আন্টি ছিল, উনার মেয়ে হচ্ছে দেশের বাইরে থাকতো। তো আপু তখন ঈদের জন্য দেশে আসছে ঈদ করতে। তো আপু কথা বললো ফোনে, দেখো আপু, আপনি তোমার সবকিছু আমরা মাইনা নিবো, তুমি আসো, বাসায় আসো, বাসায় ফিরে আসো, তুমি লক্ষ্মী আপুরে, তুমি বাসায় ফিরে আসো। তো আমি খুব কান্না করতেছিলাম। আমি বললাম ঠিক আছে, আগে বললো যে তোমরা আমাদের রিলেশন মানছো। বললো হ্যাঁ, তোমরা যেটা বলবা সেটাই করবো, তুমি আসো। আমাকে 10টা 10:30টার দিকে আমাকে বাসায় দিয়ে আসলো। আব্বু তখন আর বাসায় নাই। আব্বু সারাদিন অনেক হাঙ্গামা করছে আম্মুর উপর, অনেক, আমি বাসায় এসে শুনতে পারছি যে আম্মুর উপর অনেক মানে ঝগড়াঝাটি, আম্মুকে অনেকবার মারতে আসছে, এরকম অবস্থা। পরদিন আব্বু যখন ইফতারের সময় আসছে, আমি আব্বুর সামনে যাই না, আব্বু আসতে কথা বলে না। আমি চিন্তা করতেছি আমি কি করলাম যে আমার সাথে সবাই এরকম বিহেভ করতেছে। পর একদিন আম্মু নামাজে দাঁড়ায়, আম্মু নামাজ পড়ছে, জোহরের নামাজ। আম্মুর মোবাইল সেটটার চাবিটা আম্মু যায় নামাজের সামনে রাখা। আমার ছোট ভাই খেলতেছে, ছোট ভাইকে বুঝাই যে ভাইয়া তুমি আম্মুর মোবাইলটার চাবিটা আমাকে আয়না দিবা। ও বুঝে নেই যে আমি বাসা থেকে আবার বের হয়ে যাব। আমাকে আয়না দেয়, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ওকে সরাই দিয়ে আমি দরজাতে বের হয়ে, আমি দরজা বাইরে দিয়ে লক করে রেখে আমি চলে যাই। যাওয়ার পর আমি সেই যে পৃথা ছিল আমার সাথে, আমি ওদের বাসায় যাই। তো আমি বলছি আমার একটা ফ্রেন্ডের বার্থডে, আমি আসছি, তো আমি যাবো, এখানে তো অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি, আমি দেখা করতে আসলাম। আমি বলছি আন্টি তো জানবে না, আন্টিকে বলে আসছো, আন্টি বের হইতে দিছে। আমি বলছি আমি বাহিরে দরজা আটকে চলে আসছি। আমি বলছি আচ্ছা আমি এখন যাই, আমি পরে তোমাদের সাথে আবার কথা বলবো। আমি বুঝতে পারিনি যে কি হইতেছে বা কি, আমার জিদ ছিল যে আমার সাথে এরকম করবে কেন, আমি বের হবো বাসা থেকে। তো ওরা আব্বুর দোকানটা আমাদের এলাকাতেই, তো দোকানে গিয়ে আব্বুকে বলে যে আঙ্কেল আপু তো আবার বের হয়ে গেছে। আম্মুর কাছে তো মোবাইল নেই, আম্মু জানাইতেও পারতেছে না সঙ্গে সঙ্গে। তো আমি আবার ঘুরতে ঘুরতে ওর যে ফ্রেন্ডটা আমাদের সাথে ছিল ওদের এলাকায় চলে গেছি। তো ওর ফ্রেন্ডটা আমাকে দেখার পর ও আমাকে বলে কি ব্যাপার, তুমি এখানে কি করো? এর মধ্যে পুরো এলাকায় ছড়াই গেছে মনিকা একা বাসা থেকে বের হয়ে গেছে। তো রায়হানের ফ্যামিলি রায়হানকে আটকায় ফেলছে বাসায়, ওকে বের হইতে দেয় না, ওর মোবাইল নিয়ে গেছে, কারণ ওরা ভাবছে আমি হয়তো ওর সাথে যোগাযোগ করব। পরে ওর ফ্রেন্ডটা আমাকে একটা দোকানে বসায় রেখে ও বাসা থেকে রেডি হয়ে আসছে, এসে আমাকে বুঝাইছে দেখো তুমি তো ওকে বের করো নাই, তুমি একা বের হয়ে আসছো কোন সাহসে? তোমার উচিত ছিল তুমি ওকে বের করবো, তারপর তুমি বের হবা, তুমি একা বের হয়েছো কোন সাহসে? আমি বলছি যে দেখেন ভাই আমি জিদ করে বের হয়েছি, আমাকে বাসায় আটকায় রাখা হয়েছে, কেন আটকায় রাখা হবে, আমি কি করছি? আমাকে এরকম করা হয়েছে, আমি কি করছি? তো ভাই আমাকে নিয়ে বলছে আচ্ছা তুমি বের হয়েছো চলো। ভাই আমাকে নিয়ে ঘুরে, তো সন্ধ্যার দিকে ওই ভাইয়াটা আমাকে বাসায় দিয়ে আসে। বাসায় দিয়ে আসার পর আব্বু বাসায় ছিল। ওদের ওই ছেলেটা, ও রায়হান যে স্কুলে পড়তো সেই স্কুলে একটা স্যার ছিল, ওই স্যারের কাছে ও প্রাইভেট পড়তো, ওই স্যার আমাদের বাসায় ছিল। ওই ভাই আমাকে দিয়ে আসার পর ওই স্যারের সামনে আব্বু আমাকে আবার একটা চড় মারে। মারার পর স্যারটা ঠেকায়, বলছে দেখেন ছোট মানুষ ভুল করছে, বুঝাবেন, মারতেছেন কেন, মারেন না। তারপর স্যারটা আমাকে অনেক বুঝায় স্যারটা চলে যায়। আব্বু ওই স্যারকে দিয়ে আসার পর আম্মু আমার সাথে কথা বলে না কোনো, আমি আম্মুর সাথে কথা বলতে যে আম্মু আমার সাথে কোনো কথাই বলে না। আব্বু স্যারকে নিচে দিয়ে আসা দরজাটা আটকায় বাসার। আটকানোর পর আমার আমি ব্যাডমিন্টন খেলতাম খুব, আমার র্যাকেট ছিল ব্যাডমিন্টন খেলার, আমার ছোট ভাইয়ের ক্রিকেট ব্যাট ছিল। আমার বাবা আমাকে সেই র্যাকেট দিয়ে ফার্স্ট একটা র্যাকেট দিয়ে আমাকে পিটানো শুরু করে। তো আমি কান্না করব কি, আমার কান্না মানে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমার মুখ দিয়ে কোনো শব্দ বের হইতেছে না, আমাকে প্রচুর মারতেছে। আমি পরে হঠাৎ করে দেখি আমার হাতে রক্ত,
ঘরে রক্ত ছিটকায় পড়ছে, ওইটা দেখে আমি চিৎকার দিছি, রক্ত দেখে ভয় পেয়ে চিৎকার দিছি। দেওয়ার পর আব্বু আমাকে অনেক গালাগালি করে, অনেক খারাপ ভাষা, অনেক গালাগালি করে। আর ফার্স্ট যে র্যাকেটটা দিয়ে মারতেছিল, র্যাকেটটা ভেঙে যায় মারতে মারতে। তারপর আমি আম্মুর পায়ে ধরি, আম্মুর পায়ে ধরে মাপছি যে আম্মু আমি আর এগুলো কখনো করবো না, তোমাকে মাফ করে দাও। আম্মু আমাকে ধরে নেই। তো আম্মুর একটা কথা ছিল, আম্মু বলতো শাসন করো, মারো, বাট কখনো মাথায় মারবা না, হাতে পায়ে মারো, মাথায় মারবা না। বাট আমার বাবা সবসময় মাথায় মারত। তো 2টা র্যাকেট ছিল, 2টা র্যাকেট আমাকে মারতে মারতে ভেঙে ফেলছে। লাস্ট পর্যন্ত সে আমার ভাই ক্রিকেট ব্যাটটা নেয়, আমাকে ওইটা দিয়েও পিঠে আমার মাথা ফাটায় ফেলে। এরপরে যখন আব্বুর একটু হাত কাটে, আব্বু ব্যাট ফালায় দিয়ে আব্বু বলে এইরকম মেয়ে আমার দরকার নেই, আমার এরকম মেয়ে থাকার চেয়ে আমার একটা ছেলে, আমার কোনো মেয়ে নেই। এই কথা বলে আব্বু রান্নাঘর থেকে বটি নিয়ে আসে। তো তারপর বটি নিয়ে এসে আমার ছোট ভাই খুব কান্না করতেছিল। আমি তো রক্ত দেখে ভয় পেয়ে চিৎকার করছি, মানে এমন অবস্থা, আমি আমার ঘরে আমাদের ফ্রিজের উপর রক্ত ছিটকায় পড়ছে, শোকেসের গ্লাসে রক্ত, আমার সারা শরীর রক্তে ভিজে গেছে, এরকম অবস্থা। তো আপু যখন বটি নিয়ে আসছে আমি অনেক ভয় পাইছি, আমাদের বটিটা অনেক বড়। তো আম্মু আমাকে ধরতে আসে নাই, আম্মু আমার ভাইকে পাঠাইছে যে তুমি দৌড় দাও, তুমি দৌড়ে তোমার আন্টির কাছে যাও 4 তলা, তোমার আন্টিকে নিয়ে আসো, বলো যে আব্বু আপনাকে মারতেছে। তো আব্বু জাস্ট বটিটা মানে ধরছে, আব্বু আমাকে কোপ দিবে এরকম অবস্থায় আন্টি চলে আসছে। আমার ভাইটা গিয়ে আন্টিকে বলছে আন্টি আব্বু বটি নিছে, আপুকে খুন করে ফেলবে। আন্টি দৌড়ায় এসে আব্বুর বটিটা হাত থেকে কেড়ে নিছে, দেখে যে আমার শাশুড়ি রক্ত, আমার মাথা ঘুরানো, আমি সেন্সলেস মানে হয়ে যাচ্ছি বাট হচ্ছি না, এরকম অবস্থা। তো পরে আন্টি এসে আমাকে ধরে, তারপর আরো মারে আমাকে আন্টি। তারপরে আন্টি জোর করে আব্বুকে পাঠায় দেওয়া যে আপনি দোকানে যান, আমি দেখতেছি। আমাকে হসপিটালে নেওয়া হয়নি কোনো, বাসায় আন্টি আমার সবকিছু, আম্মু আসছে, আম্মু কান্না করতেছিল, এসে মানে ব্লাড টাচ সবকিছু মানে পরিষ্কার করে, করার পর মাথায় ব্যান্ডেজ লাগায়। তো আমি খাবো না, আমি প্রচুর কান্না করতেছিলাম আর মানে অনেক ভয় পেয়ে গেছিলাম। পরে আন্টি আমাকে জোর করে, আন্টি নিজে হাত দিয়ে আমাকে ভাত খাওয়ায়, একটুখানি খাওয়ায়, আন্টি আমাকে ঘুম পাড়ায়, ওষুধ খাওয়ায়, ঘুম পাড়ায়, তারপর আন্টি যায়। তো আমার টিউশনি মোটামুটি তখন অনেকখানি ছেড়ে দেওয়ার অবস্থা। আমাকে যখন টিউশনিতে যেত আম্মু আমাকে আন্টির বাসায় রেখে যেত, আমার হাত কাটা, মাথার অবস্থা খারাপ, তো এভাবে রেখে যেত। আর তখন আস্তে আস্তে আমার ফিজিক্যাল চেঞ্জ শুরু হয় এই 6 এর লাস্ট দিক থেকে। ওকে, বুঝতে পারছি, যে অ্যাডোলেসেন্স পিরিয়ড যেটাকে আমরা বলি বয়ঃসন্ধিকাল। হ্যাঁ। তো আম্মু আমাকে এরপর ভ্যানে আমাকে দেয় না স্কুলে, আম্মু নিয়ে আসে। পরে এক সময় আমি তার কিছুদিন পরে আমি যখন 7-এ উঠে যাই, তখন আমি জানতে পারি যে এই রায়হান মেয়েদেরকে ইউজ করে, জাস্ট ও আমাকে জাস্ট ইউজ করছে, ওর টার্গেট ছিল, ওর আমাকে ভালো লাগছে, আমাকে এলাকায় কালার করবে। ও এর আগে এরকম 2-3টা মেয়েকে করছে। এটা আপনি কিভাবে জানেন? ওদের বাসায় ওর সাথে থাকতো, ছোট ছিল, আমার সমান ছিল, আমার চেয়ে একটু ছোট ছিল, ওর সাথে ওরা ওকে ভালো করে চিনত। মানে কারোর কাছ থেকে আপনি এটা শুনেছেন? হ্যাঁ, আমাকে বলছে যে আপু এরকম। তারপর থেকে আমি চুপচাপ তো হয়ে গেছি, আমি 6 এর থেকে আমি কথা বলি না বাসায় ঠিক মতো, একদম একা। আম্মু আমাকে নেয় আনে, আমি কোচিং করি, আমাকে বাসার যে ম্যাডামের কাছে পড়তো আমি ম্যাডামের কাছে দেয় না। আমি 7-এ জাস্ট একটা জায়গায় জাস্ট অঙ্ক করতাম, আম্মু আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো। আমি 7-এর বছর টোটালি জাস্ট পড়াশোনা নিয়েছিলাম। হ্যাঁ, আমার একটা অভ্যাস হয়ে গেছিল, আমি আমার ফুফাতো বোনের বিয়ে ছিল, আমি বিয়েতে গিয়েছিলাম আব্বুর সাথে গ্রামে। তো গ্রামে যাওয়ার পর আমার ফুফাতো বোনের বিয়েতে আমি 2000 টাকা পাই, সেখান থেকে 1100 টাকা দিয়ে আমার একটা রেডিও কিনে, আমাকে নিয়ে গিয়ে রেডিও কিনে, আমার রেডিও শোনার অভ্যাস হয়ে গেছিল, প্রচুর রেডিও শুনতাম। তখন থেকে আমার ভিতরে একটা শখ জেদ চেপে গেছিল যে আমি আরজে হব। আমি যে আম্মুকে বলতাম আম্মু আমি তো গান শিখতে পারিনি, আমি আরজে হব। তা আম্মু বলতো পড়াশোনা করো, বড় হও, সব হইতে পারবা। তখন আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 7-এ। তখন আপনি ক্লাস 7-এ পড়েন। ওকে। আমি ক্লাস 7-এর বছর টোটালি পড়াশোনার দিকে ইনভলভ, কোনো কিছু না, পড়াশোনা করতেছি, আম্মুর সাথে আসা যাওয়া করতেছি। হ্যাঁ, তখন আমাকে বোরখা দেওয়া হয়েছিল, আমি বোরখা পড়তাম, বোরখা পরে স্কুলে যেতাম, স্কুল থেকে আসতাম আম্মুর সাথেই। সেই সময়টা থেকে রায়হানের সাথে সম্পর্ক পুরোপুরি না, আমার তখন সব মানে ওই যে আমি ঈদের পর আসলাম, মার খেলাম, তখন থেকে আমার সব অফ। আমি বাসা থেকে বের হওয়া অফ আমার।
তো ক্লাস 8-এ ওঠার পর মার্চ মাসে আমার সেজো মামার বিয়ে ছিল। তো তখন ওই একই বিল্ডিং এর রায়হানরা তখন বাসা ছেড়ে চলে গেছে। একই বিল্ডিং এর আমাদের বাসা থেকে দেখা যায় ওদের রুম, ওই বাসায় আরেকটা ফ্যামিলি আসে, ওখানে একটা ছেলে ছিল, ওরা 3 ভাই ছিল আর এক বোন ছিল। বড় ছেলেটা যে সে আমাকে ইশারা ইঙ্গিত মানে যেভাবে আমার আকর্ষণ করা যায়, আমাকে দৃষ্টি আকর্ষণ করা যায় এরকম করতো। আমি ফার্স্টে পাত্তা দিতাম না। তো তারপর আবার ফাজলাম করতে করতে না মানে কি হবে, তখন আমার ফ্রেন্ড ছিল 2-3 জন, তখন আমাদের মধ্যে বয়ফ্রেন্ড কি জিনিস সেটা নিয়ে কথা হতো। ওকে, তখন আমি একটু একটু বুঝি যে হ্যাঁ একটা ছেলের সাথে একটা মেয়ের কি ধরনের রিলেশন হইতে পারে। আমি কথা বলি এসি, তো ওই ছেলেটা আমাকে নাম্বার দেয়। আমি একদিন স্কুল থেকে ওকে ফোন দিই। তো ফোন দিয়ে আমি বলি যে ওর নাম ছিল হচ্ছে রানা। আমি ফোন দিয়ে বলি যে হ্যাঁ কে, আমাকে বলতেছে কে। পরে আমি বলছি বলেন কে হতে পারে। আপনি রানা ভাইয়া না? বলছে হ্যাঁ। তো পরে অনেক রিকোয়েস্ট করার পর আমি আমার নাম বলি, কারণ স্কুল থেকে ফোন দিয়েছি, নর্মালি ওইসব স্কুল থেকে ফোন দেওয়া যায় না, গার্ডিয়ানদের ফোনে কন্ট্যাক্ট করে টিচাররা দিয়ে তারপর দেয়। আমি অনেক কষ্ট করে অনেক কাহিনী করে আমি ফোন দিয়েছিলাম। আর আম্মুর ফোন আম্মু আমাকে তখন ধরতে দেয় না। আর পরে এরকম কথাবার্তা হয়। একদিন আম্মু বাসায় ফোন ভুল করে রেখে যায়, আমি ওকে ফোন দিই, হ্যাঁ আমি এরকম। তারপর বল যে এটা কার নাম্বার? আম্মুর নাম্বার। ঠিক আছে, আমাকে প্রপোজ করে। কয়েকদিন আমি একটু ঘুরে ফার্স্টে বল যে আচ্ছা তুমি আমার সাথে প্রেম করা লাগবে না, আমরা ফ্রেন্ড হয়ে থাকি। আচ্ছা ঠিক আছে। আমরা বেশি দিন ছিলাম না ফ্রেন্ড হয়ে, 1 মাস। এরপর থেকে আমাদের রিলেশন, কিভাবে রিলেশন হয়ে গেছে বলতে পারবো না, হয়ে গেছে। ও আমাকে আই লাভ ইউ বলছে, আমিও বলছি। ওর সাথে রিলেশন বলতে কি কোনো কিছুই ছিল না আমাদের, যে রেগুলার ফোনে কথা বা কোনো লেটার দিচ্ছি নিচ্ছি এরকম কিছুই না। দেখা যায় তো হয়তো 6 মাস পর একবার কথা বলতাম, 9.5 মাস পর একবার কথা বলতাম, এরকম ছিল। তো এর মধ্যে নাকি আপনার স্কুলেরই বড় ভাই ছিল? না, তাহলে উনি হচ্ছে আমাদের মানে ওই যে বিল্ডিং এর রায়হানরা থাকতো, আমাদের সামনাসামনি বিল্ডিং, ওই বিল্ডিং এরই থাকতো, নতুন ভাড়া আসছে। ওকে। ও হচ্ছে তখন আমাকে বলছিল ভার্সিটিতে পড়ে, 2nd ইয়ারে, অনার্স 2nd ইয়ার। আসলে কি পড়তো? হ্যাঁ পড়তো। ওকে, তার মানে তো বিশাল ক্যাপ আপনার সঙ্গে পড়ে। হ্যাঁ অনার্স 2nd ইয়ারে পড়ে। ওকে। তো তারপর রিলেশন কি আমরা এভাবে যাচ্ছি, 9-এর যখন শেষের দিকে চলে আসছি, আব্বু আমাকে একটা মোবাইল দেয় বাসায়, কারণ আম্মুর সাথে তো আব্বুর কোনো কন্টাক্ট নেই। তার মধ্যে হচ্ছে আমি স্কুলে যাই, কোচিং করে একবারে বাসায় আসতে আসতে আমার সন্ধ্যা রাত হয়ে যায়। আম্মু আমার সাথে থাকে কিন্তু আব্বু তো খোঁজ নিতে পারছে না, সেজন্য আমাকে একটা ফোন দেয় সিম সহ। তো ওই নাম্বারটা শুধু আব্বু আম্মু জানতো আর আমার চাচা জানতো, আর কেউ জানতো না। তো আমি ওর থেকে আবার ও আমাকে এটা জানার পর আমাকে একটা সিম দেয়, বাংলা লিঙ্ক সিম। তো আমি ওই সিমটা আমি নেই, ওই মোবাইলে নিয়ে চালাই, ওর সাথে কথা বলি। তখন ডিসেম্বর মাস, 9-এ আমি যখন পড়ি, ওর কাছ থেকেই আমি মোটামুটি না পুরোপুরি লাভ জিনিসটা কি, একটা ছেলের সাথে একটা মেয়ের রিলেশন কেমন হতে পারে, কি ধরনের কথাবার্তা হতে পারে, সবকিছু আমি ওর কাছ থেকেই শিখি। আমি বুঝতাম না, মানে আমার নিজের কাছেই ভাবতে অবাক লাগে যে আমি তখন কিছুই বুঝতাম না। ইভেন আমি ওকে একবার জিজ্ঞেস করছি, আমাদের বাসার ওখানে একটা মেয়েকে রেপ করা হয়েছিল, আমি ওকে জিজ্ঞেস করছি আচ্ছা রেপ জিনিসটা কি। তো তখন আমাকে বলছিল তুমি বুঝো না? আমি বলছি না। তখন আমাকে বলছিল আচ্ছা আমি তোমার বাসায় আসি তোমাকে বুঝাই দিয়ে যাই। পরে আমি বলছি না দরকার নেই। এভাবে করে আমার 9 শেষ করলাম, ক্লাস 9 আমি নিউ 10-এ উঠলাম। উঠার পর ফেব্রুয়ারি মাসের দিকে ও একদিন আমাকে খুব রিকোয়েস্ট করলো যে দেখো তোমার সাথে তোমার এতদিনের রিলেশন হয়ে গেছে, আমরা জাস্ট ফোন একটু কথা বলি, দেখা হলে হয় না হলে নেই, আমি জাস্ট তোমার হাতটা একটু টাচ করবো, কিচ্ছু আমি তোমাদের বাসার সিঁড়িতে আসবো, জাস্ট তোমার হাতটা একটু টাচ করবো। আমি বলছি এটা তো পসিবল না। না প্লিজ, আমি তোমার জাস্ট হাতটা একটু টাচ করবো। আসলো, সন্ধ্যা ছিল, আম্মু কি জন্য যেন একটু বাহিরে গেছিল, তখন আম্মু টোটালি টিউশনি থেকে বাইরে, আম্মু কোনো টিউশনই করে না তখন। এরপর ও বাসায় আসার পর আমাদের পাশের বাসার একটা দরজা খুলে, তো দরজা খুলে সঙ্গে আমাদের বাসার ভিতরে চলে আসে, আমি দরজা আটকাই দিই। তো আমার সামনের রুমে ড্রয়িং রুমে লাইট অফ ছিল, তো ও আমার ভাইকে ভিতরে পাঠায় দেয় যে ভাই তুমি একটু ভিতরে যাও, তুমি আপনার সাথে একটু কথা বলবো। আমার ভাই ছোট, বুঝে না কিছু, চলে গেছে। আমি বলছি কেন পাঠাইছো ওকে ভিতরে? সেমনি ওর সামনে হাত ধরবো, কেমন না ব্যাপারটা। তো আমার হাত ধরে ফার্স্টে, তারপর ও হাত ধরা থেকে ওর
টোটালি আমার বডি টাচ করা, দেন কিস করা। এক সময় মানে আমার ভিতরে কোনো ফিল কিছুই ছিল না, ও জোর করে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে ফেলে। ওই সময়টাতে? হ্যাঁ, ওই সময়টা আমি জাস্ট কান্না করতেছিলাম, করার পর চলে গেল। তো আমি ওকে আবার আমার বাসায় আনি, ও আবার সেম কাহিনী করে। এভাবে 2-3 বার আমার সাথে জোর করে করে করার পর তখন আমার মধ্যে একটা ইয়ে চলে আসে যে একটা ছেলের জাস্ট মানে শরীরের প্রতি এত আকর্ষণ। ঠিক আছে, আমি জানি আমার তো ভার্জিনিটি চলে গেছে, আমি আর বাধা দিয়ে কি করবো, করুক। ওই সময়টাতে মা কোথায় থাকতো? আমার ভাইকে নিয়ে স্কুলে যেত। আমার ভাই তখন সেন্ট্রাল গভর্নমেন্ট বয়েজ মানে মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই কখনো স্কুলে এরকম মনে হতো না যে হঠাৎ করে যদি বাবা চলে আসে বাসায় বা কেউ যদি চলে আসে তখন? হ্যাঁ, মনে হতো, ভয় লাগতো, বাট তারপরও সাহস করতাম। এন্ড ইন দ্যাট টাইম আপনি আপনাদের মধ্যে যে ফিজিক্যাল রিলেশনটা শুরু হয়ে গেছে সেটাকে ফিজিক্যালি আপনি এনজয় করছেন? আমি কোনো এনজয়মেন্ট পাইনি তখনও আপনি এনজয় আমি করছেন? কোনো এনজয় পাইনি তখনও যদি আপনি এনজয় না করেন তারপর আপনি ওকে সুযোগ দিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি ওকে দিয়ে আমার তখন চিন্তা হয়েছে আমার তো চলেই গেছে। ও কখনো আমাকে ও কোনো আপনার ভিতরে সেন্সটা করেছে যে আমার তো আসল মানে ভার্জিনিটিটা চলেই হ্যাঁ গেছে। চলেই গেছে, আমি এটা আটকে রেখে কি করবো। কিন্তু আপনি যেহেতু জিনিসটা আপনি পছন্দ করছেন না, তাহলে আপনি বারবার ওকে কেন এই সুযোগটা দিচ্ছেন? আমি ওকে বারবার না করি, বাট ও বলে যে দেখো তুমি বুঝবা, আস্তে আস্তে বুঝবা। সামহাও আপনাকে কনভিন্স করে? হ্যাঁ, আমাকে ও কনভিন্স করে। ওকে, তখন আপনি কোন ক্লাসে পড়ছেন? ক্লাস 10-এ। ক্লাস 10-এ পড়ছেন। ওকে। এভাবে আসে প্রতিদিন না, মানে মাসে সপ্তাহে 1-2 দিন এরকম? সপ্তাহে 1-2 দিনও না, মাসে 2 দিন বা 3 দিন এরকম। তো এরকম করে মাসটা যায়। এপ্রিল মাসে 7 তারিখ। তো কত সাল? তখন 2012। ওকে। আমি যখন ওই দিনও শনিবারই ছিল মেবি। আমার এর আগে মানে বৃহস্পতিবার আমি স্কুল মিস দিই, ওই শনিবার আমার স্কুল বন্ধ ছিল। তো ও যখন আমার সাথে ওটা করার পর নর্মালি যেটা হলে যে কোনো প্রোটেকশন ছাড়া বা কিছু ছাড়া হলে মানে কনসেপ্ট করার ব্যাপারটা আপনি জানতেন? জিনিসটা জানতেন না, আপনি? আমি তখন বুঝিনি। তখন আপনি জানেন না, না? আমি জানি না। ও আপনাকে বিষয়ে কিছু না, বলেনি? কিছু বলেনি। ওকে। তো ও শনিবার দিন আসলো। আসার পর ওর কথা ছিল তোমার কি কোনো শরীর খারাপ লাগে? আমি হ্যাঁ, আমার শরীর খারাপ লাগে বলতে কি আমার এমনি ভালো লাগে না। আর তখন একদিনের মধ্যে তো কিছু হওয়ার কথাও না, বাট ও ব্যাপারটা ধরতে পারছিল যদি কিছু হয়ে যায় তখন ও ফাঁসবে। আমার শরীর খুব অসুস্থ, আমার মাথা ব্যথা ছিল প্রচুর। আমি একটু থামাচ্ছি। আপনাদের তার মানে যে যেটাকে বলি যে সেফ যে শারীরিক সম্পর্ক সেটা ছিল না? না, উইদাউট প্রোটেকশন? হ্যাঁ, উইদাউট প্রোটেকশন। ওকে। তো ও আসে, বাসায় আসার পর ও জাস্ট আমাকে ওই দিন ওষুধ দিতে আসে, আমাকে পিল দিতে আসে যে আমাকে বলছে আমি তোমাকে এটা দিব, তুমি ব্রেকফাস্ট করার পর তুমি এটা খাবা, আর কোনো প্রবলেম হবে না। এটা আমি কি আগেও করেছো? না, আগেও না, ওইটাই ফার্স্ট। ওকে। তো এরপরে ও আমাকে ওষুধটা দেয়। আমাকে ওই দিন সকালবেলা আমি বাসায় বসে আমি ম্যাথ করছিলাম। তো আব্বু আমাকে অনেক বকাবকি করে, আমি খুব কান্নাকাটি করি। তো আব্বু আমাকে ওই দিন বাসায় বাইরে থেকে তালা দিয়ে রেখে দেয়। আমার কাছে একটা চাবি ছিল বাসার তালা। ও যখন আসে আমি ওকে ভিতর থেকে চাবিটা দেই, ও তালাটা খুলে। আমি আসলে বুঝতে পারিনি যে আব্বু কিছু একটা টের পাচ্ছে বা কিছু একটা সামনে কিছু একটা ঘটতে পারে, এরকম কিছু আমার মাথায় আসেনি। তো আমি খুব কান্না করতেছিলাম। ও যখন আসছে আমি ওকে জড়ায় ধরে কান্না করে ফেলছি। কান্না করার পর ও আমাকে জাস্ট পিলটা দিয়ে আমাকে বলছে এটা রাখো, খাওয়ার পর তুমি খাবা। আমি কান্না করতেছি, আমার কান্না থামাইছে। কি হয়েছে বললাম। বলার পর ও বের হয়ে যাবে, জাস্ট দরজার সামনেই ছিল, ঘুরে জাস্ট যাবে। এর মধ্যে আমি দেখি আব্বু সিঁড়িতে উঠতেছে, 4তলা সিঁড়িতে। তো এরপর আব্বু চলে আসলো। আমার উচিত ছিল ওকে আমি দরজার সামনে থেকে সরাই দিয়ে দরজা আটকাই দেওয়া, বাট আমি ওকে কেন যেন বাসার ভিতর টেনে নিয়ে চলে আসছিলাম। এসে আমি ভিতর থেকে দরজা আটকাই দিছি। ও আমাদের বাসার বাথরুমে গিয়ে ঢুকছে। আব্বু সে দরজা না করছে, তোমার দরজা খোলা কেন? আমি তো তালা দিয়ে গেছি। আমি বলছি আব্বু 4তলার আন্টি আসছিল, আন্টি বাসায় যেতে, কি জন্য দরকার আছে। তো এরপর আব্বু আন্টির বাসায় যায়। তখন আমি ওকে বের করি, আর সে মুহূর্তে 4তলা সিঁড়িতে আব্বু সামনে পড়ে। মাই গুডনেস। আব্বু সিঁড়িতেই চেঁচামেচি শুরু করে দেয়। আর ওকে দেখে? হ্যাঁ, ওকে দেখে। কি বলে? আপনার বলতেছে যে তুমি কে, তুমি এখানে কি করতেছো? আব্বুকে থাপ্পড় মারছে একটা গালে, যে তুই কে বল। আমি দরজা আটকাই দিছিলাম। তখন আব্বু দরজা নক করছে, ঘরের ভিতর নিয়ে আসছে, সোফার উপরে আব্বুকে ধাক্কা দিয়ে ফেলছে। ওকে। হ্যাঁ, আমি তখনও চুপচাপ, আমি কিচ্ছু বলিনি। তো 4তলা আন্টি আসছে, কি হয়েছে
এর মধ্যে আব্বুর জুতা খুলে ওকে একটা জুতা দিয়ে গালে বাড়ি মারে, তোর কপালের সাইড দিয়ে একটু কেটে যায়। আমি বলছি আব্বু তুমি ওকে ছেড়ে দাও, তুমি ওকে মারো না, দোষ আমার, আমি ওকে বাসায় নিয়ে আসছি। এটা বলার পর আব্বু আমাকে মারে, আমাকে থাপ্পড় মারে, বাট আমি সরি নেই। সেটার জন্য আব্বু আমাকে পেটে খুব জোরে একটা লাথি মারে। ওই মুহূর্তটাতে আমার মনে সেন্স ছিল নাকি আমি জানি না, আমি কোথায় ছিল, আমার চারপাশ অন্ধকার হয়ে গেছে টোটালি। আন্টি আসে, কি হয়েছে? আম্মু তখন আমার ছোট ভাইকে নিয়ে স্কুলে, আম্মু তো কিচ্ছু জানে না এদিকে কি হইতেছে। আমার চাচাকে ফোন দিছে, আব্বুর একটা মামা আছে দূর সম্পর্কের, ওনাকে ফোন দিছে যে আপনারা একটু আসেন। রানা তখন আপনার বাসার ভিতরে? হ্যাঁ, রানা তখন ওকে যেতে দেয় নাই। তো ওকে জিজ্ঞেস করছে ও কি করে না করে, ও ডিটেলস বলছে। কোথায় পড়তো? ও হচ্ছে একটা ন্যাশনাল ভার্সিটির আন্ডারে, ও আমাকে মিথ্যা কথা বলছিল। ও আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন ও সেকেন্ড ইয়ারে পড়তো। এরপর আমার চাচারা আসে, আব্বুকে ফোন দিয়ে আনা হয়। এর মধ্যে আমি অনেক মাইর খাই। আব্বু আমাকে, আমার মনে আছে আব্বু আমাকে মানে লাঠিতে শোয়া, তারপর আব্বু আমার পেটে পাড়া দিয়ে মোচড় দিয়ে আমার পেটে পুরো মোচড় দিয়ে ফেলে। তো তখন হুট করে আমার পিরিয়ড হয়েছে। আমি মানে আমার ভিতর এমন একটা সেন্স ছিল, আমার খুব ছোটবেলা থেকে যখন আমি বুঝতে শিখছি, আমি চিন্তা ছিল যে আমি মা হব, আমার খুব কিউট কিউট বেবি হবে। আমি তখন আমার কেন মনে হচ্ছিল আমি মা হতে পারবো না। এখানে একটু বিষয় নোট করতে চাই, আমরা জানি যে এই অনুষ্ঠানটি লাখ লাখ শ্রোতা শোনেন, একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়োবৃদ্ধ মানুষ এটা শোনেন। আমি যতদূর জানি প্রত্যেকটি রিলিজিয়নের একটা রিলিজিয়াস্টিক কথা বলছি যে মেয়ে বয়প্রাপ্ত হওয়ার পর এবং তার গায়ে বাবার দ্বারা হাত তোলা এটা সম্পূর্ণরূপে নিষেধ, এটা অন্যায় এবং এটা করলে গুনাহ হবে। এই কাজটি মা করতে পারেন, কিন্তু তাও সেটার জায়গাতেও একটা বিধিবিধ নিয়ম করে দেওয়া হয়েছে। আমি যতটুকু জানি, আমার পুত্র জ্ঞানে সেটাই বলে। এই ধরনের পৈশাসিক কর্মকাণ্ড এটা যে কোনো বাবার দ্বারাই এটা মেনে নেওয়া খুবই খুবই কষ্টকর, কিন্তু এগুলো আমাদের সোসাইটিতে হয়। এবং যে বাবারা সন্তানের গায়ে হাত তোলেন, কি ছেলে কি মেয়ে, মেয়ের ক্ষেত্রে তো অবশ্যই সচেতন হবেন, কোনোভাবেই হাত তোলা উচিত নয় সন্তানের গায়ে। এবং সে সন্তান যদি বয়প্রাপ্ত হন তাহলে তো প্রশ্নই ওঠে না। আর ছেলের গায়েও সন্তানকে কেন পিটাতে হবে, সন্তানের গায়ে কেন হাত তুলতে হবে? যদি কখনো এমন কোনো ঘটনার মুখোমুখি হয়েই যান যেটা আপনি ট্যাকল দিতে পারছেন না, তখন শুধু একটা মেসেজ নিজেকে বারবার দেওয়ার চেষ্টা করবেন, আপনি সিন ক্রিয়েট করে রাগারাগি করে গায়ে হাত তুলে এটার কোনো সমাধান আপনি করতে পারবেন না। সুতরাং ওটা করার কোনো মানেই হয় না, বরং আপনি নিজেকে লুজ করলেন। একটা বড় জিনিস হয়ে যায় যে কোনো রাগারাগিতে, সেটা হচ্ছে ওই সব জিনিসটার সমাধান হয় না, কিন্তু একটা সাইড ইফেক্ট তৈরি হয়। হয়তো এরকম হয়ে যায়, আপনি রাগারাগি করলেন, সবকিছু শেষ মনে করছেন, আলটিমেটলি সম্পর্ক আগের জায়গায় আবার জোড়া লেগে গেল। কিন্তু ওই যে রাগারাগি করলে যে জিনিসটা ধ্বংস করে দিলেন বা যে জিনিসটা ক্ষতি করে দিলেন, সেটা আলটিমেটলি কখনোই আর রিকভার হবে না। সুতরাং রাগের ব্যাপারটাই হচ্ছে ধ্বংস। এবং আমাদের বিশেষ করে ইসলাম ধর্মে একটা নিয়মই আছে, যদি তুমি রেগে যাও, দাঁড়িয়ে থাকা অবস্থায় রেগে যাও তাহলে বসে পড়ো, বসে থাকা অবস্থায় যদি তুমি রেগে যাও তাহলে শুয়ে পড়ো। মানে রাগটাকে কন্ট্রোল করার কথা বলা হয়েছে, রাগকে কখনো এক্সপ্রেস করার কথা বলা হয়নি। বলুন তারপর কি হলো? তো প্রায় 3-4 বারের মতো আমাকে আব্বু এরকম করে। তো করার পর ওই সময়টাতে বাসার ভিতরে আপনার চারপাশের লোকজন কেউ আপনাদেরকে হেল্প করতে আসছিল? না, কেউ ছিল না বাসায়। যারা বাড়িতে রানা তখন কি করছিল যখন আপনার গায়ে টর্চার করছিল? হ্যাঁ, ও কয়েকবার বাধা দিতে চেষ্টা করছে, কিন্তু ওকেও মারছে। টাইমে আব্বু আমার জামা ধরে টান দেয়, তো তখনও আমাকে ছুটায় নেয়। ও ছুটায় নিয়ে ও মায়ের খায়। আমার তখন যে মায়েরগুলো আব্বু আমাকে দিত সেই মায়েরগুলো ও নেয়। আমার আমি পেটে এত ব্যথা ছিল, আমি পেট চেপে ধরে আমি বসেছিলাম, জাস্ট আমি বিছানা আমি নিচে বসা ছিলাম হাঁটু গেড়ে। এরপর আন্টি বাসা থেকে আম্মুকে ফোন দেয় যে আপনি আসেন তাড়াতাড়ি। আমি যখন পেটে হাত চেপে আমি কান্না করতেছিলাম, প্রচুর পেন হচ্ছিল। তো আন্টি জাস্ট বলছে কি তোমাকে মারছে? পরে আমি জাস্ট মাথা নাড়ছি, আমার মুখ দিয়ে কোনো কথা বের হয়নি। এর মধ্যে রানা আমাকে ইশারা করছে যে তুমি পিলটা খেয়ে ফেলো, দেখলে প্রবলেম হবে। তো আমি পিলটা খেয়ে ফেলছি। আমি তারপর যখন ওয়াশরুমে গেছি তখন আমি দেখতে পাইছি যে আমার এটা পিরিয়ড হয়ে গেছে। এটার পর তো আন্টি আম্মুকে বলছে, আম্মু আমার ভাইকে ইমার্জেন্সি স্কুল থেকে, যেহেতু সরকারি স্কুল একটা নির্দেশের নামি দামি স্কুল, ওখান থেকে আনা যায় না, অনেক বলছে যে আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, ওকে বাসায় হসপিটালে নেওয়ার কেউ নেই, এই বলে আম্মু নিয়ে আসছে। তো আম্মু আসার পর এই সিচুয়েশন দেখে আম্মু মানে দরজাতে আম্মু ঢুকতেও পারে নাই। আব্বু এখানে সিন ক্রিয়েট করতেছে, মানে আমাদের বাসায় একটা বড় একটা লাঠি ছিল, ওটাতে নর্মালি কোনো পোকামাকড় বা ইঁদুর এই জাতীয় কিছু মারার জন্য।
আব্বু ওই লাঠিটা নিয়ে আম্মুকে একটা বাড়ি মারে। ফরচুনেটলি ওইটা আম্মুর গায়ে লাগেনি, ওয়ালের সঙ্গে লেগে লাঠিটা 2 ভাগ হয়ে যায়। আমার পেট ব্যথা, আমি দাঁড়াইতে পারতেছি না, তারপর আমি আম্মুকে এসে জড়াই ধরছি। আমি বলছি যা করছি আমি করছি, তুমি আমার মাকে মারবা কেন? আমার চাচা মনে আছে, আমাদের বাসায় 3-4টা বেদ ছিল, আব্বু রাখতো সবসময়। তো আমার চাচার বেদ দিয়ে আমার চাচা আমাকে পিটাইছিল এই ঘটনার পরে। ওই দিনই সঙ্গে সঙ্গে আমার চাচা যখন আসছে এসে আমাকে পিটাইছিল। আর আমার মা আমাকে জাস্ট শলার যে ঝাড়ু থাকে, বিছানার ঝাড়ু, ওই ঝাড়ুর পিছনে দিয়ে জাস্ট আমার হাতে একটা বাড়ি দিছিল। আম্মু কানতে কানতে। রানা তখনও ঘরে? হ্যাঁ, রানা তখনও ঘরে। ওকে বেরোতে দিচ্ছে না? না, ওকে আপনি বলছিলেন যে আপনাদের বিল্ডিং আর বিল্ডিং পাশাপাশি ছিল, তাহলে তো বিল্ডিং এ জেনে যাওয়ার কথা। হ্যাঁ, সবাই জেনে গেছিল, বাট মানে বাড়িওয়ালা তো ইন্টারফেয়ার করার কথা না, কেউই না। তো এরপরে আমার চাচা আম্মুকে অনেক বকাবকি করে। ফার্স্টে আম্মু ভাবছিল যেটা হয়তো আব্বুর কিছু একটা করা, যে আব্বু কোনো একটা সিন ক্রিয়েট করে জাস্ট হয়তো আমার পড়াশোনা কোনো একটা ব্যাঘাত ঘটাতে যাচ্ছে, বা আম্মু যেন টোটালি মানে মেন্টালি একটা প্রেসারে থাকে, এই ধরনের কিছু করতে যাচ্ছে। বাট পরে দেখা গেল আলটিমেটলি সেটা না, আমি রিলেশনে জড়িত। ও আম্মুর সাথে কথা বলতেছিল, আম্মুকে বলছে আন্টি ভুল যা করছি, আমরা ভুল করে ফেলছি, আপনি মাফ করে দেন। দেখেন আমি যদি এখন ওকে বিয়ে করি আমি ওরে পালবো কিভাবে, আমি তো স্টুডেন্ট। তারপরও চলে যায়। ও যাওয়ার মুহূর্তে আমার ছোট ভাই আমাকে পরে বলে যে আপু ভাই আমাকে বলতেছিল যে তুমি আমাদের অনেক হেল্প করছো, সেজন্য তোমাকে অনেক থ্যাঙ্কস। তো পরে আমি কোচিং করলাম, স্কুল করলাম, আবার রেগুলার শুরু হলো। কোচিং এ আমার একটা টিচার ছিল, তো ওনার সাথে আমি খুব ক্লোজ ছিলাম। আমি ওনার সাথে আমার সবকিছু শেয়ার করতাম, উনি আমার লাইফের সবকিছু জানতো। আমি বোঝা থেকে তখন পর্যন্ত সবকিছু, জাস্ট ফিজিক্যাল রিলেশন এটা আমি কাউকে বলিনি। কম্পিউটার আমি ওনার কাছে একা পড়তাম, আমি ওনাকে বললাম যে দেখেন এরকম এরকম হয়েছে। আমার যখন মোবাইল আসে তখন আমি ওনার নাম্বার, ওনার সাথে আমি ফোনে কথা বলি, আমি টিচারের কথা মতো সবকিছু করি। এর মধ্যে ওরা আমার সাথে অনেকবার কন্ট্যাক্ট করছে, আমার ফ্রেন্ডদের সাথে কিভাবে নাম্বার জোগাড় করে কন্ট্যাক্ট করছে, আমার সাথে দেখা করতে চায়। একদিন আমি ওর সাথে দেখা করি, বাট তখন দেখলাম ওর মেন্টালি টোটালি আমার জন্য টান না, আমার ফিজিক্যালি ওর টান, ও আমার সাথে আবার করতে চায়, আমি করিনি। তারপর যেদিন বিদায় অনুষ্ঠান ছিল ওই দিন আমি ওকে ফোন দিয়ে আমি ওকে বলি যে দেখো আমি যদি সরে যাই তাহলে বুঝবা সেটা তোমার ফল্ট। আমি যখন রেজাল্ট দেখলাম, নর্মালি গোল্ডেনটা পরে জানা যায়, আমি প্লাস দেখে আমি আমার মাকে জড়ায় ধরে আমি রাস্তায় কান্না করছি। আপনি এ প্লাস পেয়েছেন? হ্যাঁ। ওকে, সায়েন্স থেকে ছিল নাকি কমার্স থেকে? কমার্স থেকে। আমি আমার বাবাকে গিয়ে বললাম, আমার বাবা আমার সাথে কথা বলে নেই। তো রাত্রেবেলা আমার স্যার আমাকে ফোন দিল যে মনিকা তুমি মোবাইলে দেখো, মোবাইলে ফুল রেজাল্ট দিতেছে সাবজেক্ট ওয়াইজ। তারপর যখন আমি মোবাইলে দেখলাম আমার গোল্ডেন আসছে। গোল্ডেন এ প্লাস? কত সালে? 2013-এ। 2013-এ মতিঝিল মডেল থেকে। ওকে। কলেজ লাইফ স্টার্ট, টোটালি নিউ একটা লাইফ। তখন আমি একটা ছেলের সাথে আমি আবার রিলেশন করি। রিলেশন বলতে আমার তখন মেন্টালিটি ছিল আমি ছেলেদের ইউজ করব। কেন এটা মেন্টালি তৈরি হলো আমি জানি না কেন, বাট আমার ভিতর চলে আসছে আমি ছেলেদের ইউজ করব। কি ছেলেটার নাম কি ছিল? তানভীর। ওকে। তারপর এই মোবাইল দেওয়ার পর আমি ওর সাথে কন্ট্যাক্ট করি। তো তখন আমার ওর সাথে ফ্রেন্ডশিপ, নট লাভ, এই ধরনের কিছু না। একদিন আমি আমার মার কাছে ধরা পড়ে যাই। আমি আমাকে বলি আম্মু দেখো সাথে আমার জাস্ট ফ্রেন্ডশিপ আর কিছু না, বাট আম্মু আমাকে বিলিভ করে নাই। আমি অনেক উল্টাপাল্টা কথা বলেছিল। আমি আমার আম্মুর সাথে রাগ করে আমি অনেকগুলো ওষুধ খাই। তারপর আমাকে ওয়াশ করায় নিয়ে আসার পর আমি তখন আবার টোটালি সুস্থ, আমি পড়াশোনা করতেছি ভালোভাবেই। মাঝখানে আমার হঠাৎ করে কেন যেন মনে হলো যে রানা আমাকে সত্যি লাভ করে, আমি ওকে ঠকাইছি। এটা চিন্তা করে আমি ওর কাছে আবার ব্যাক করলাম। বাট ব্যাক করার 1.5 মাসের মাথায় আমি জানতে পারলাম ওর একটা ফ্রেন্ডের মাধ্যমে আসলে আমাকে লাভ করে নাই কখনো, ও আমাকে টোটালি ইউজ করছে। তারপর আমার সাথে রিলেশন হয় হচ্ছে শাওনের। 1 মাসের রিলেশন ছিল, বাট ও আমার সাথে রিলেশনটা করে টাকার জন্য। আরেকটা মোমেন্টস যেটা আমার লাইফে অনেক কিছু চেঞ্জ করে দিছে, আমি যে কোচিং এ পড়তাম ওই কোচিং এরই ফার্স্ট ইয়ার, যখন সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ার একটা ছেলে স্টুডেন্ট, নতুন স্টুডেন্ট আসছে, ও আমাকে মনে করতো আমি ফার্স্ট ইয়ারে ওদের সাথে স্টুডেন্ট। তো আমার সাথে কথা বলতে ট্রাই করতো, বাট কখনো পারেনি। ওকে ফোন দিই, ওর সাথে কথা বলি। তো একদিন আমার সাথে দেখা করতে আসে, ওকে আমি আমার টোটাল লাইফ হিস্ট্রি বলি। তো বলার পর ও বলে যে আমি তোমার সবকিছু মাইনে নিয়ে আমি তোমার সাথে রিলেশন করব। বাট ও আমার 1 বছরের জুনিয়র ছিল। তারপর আমি রিলেশন করলাম। রিলেশন করার 1 মাসও হয়নি, কয়েকদিনের মাথায় হঠাৎ করে ওর মাথায় কি হলো জানি না, আমার ফ্রেন্ডের সাথে আমার সাথে আমার 2টা ফ্রেন্ড ছিল, একজনের নাম হচ্ছে মাটি আর একজনের নাম সূচনা। তো ওদের 2জনকে নিয়ে আমার ওর সাথে রিলেশন। মাটির সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। ওকে ফোন দিয়ে বলছে যে আমি মনিকার সাথে ফিজিক্যাল রিলেশন করব, তুই আমাকে হেল্প করতে হবে।
তারপরে তো ও মাটিকে বললো, মাটিকে অনেক কষ্টে কনভিন্স করলো। পরের দিন আমি মাটির বাসায় গেলাম, এমনি যাই, প্রতিদিনই যাই নর্মালি, কোচিং এর পর তো গেলাম। যাওয়ার পর ও আসলো, আসার পর তখন আমি বললাম কি হয়েছে, তখন বলতেছে ও তোর সাথে ফিজিক্যাল রিলেশন করবে। আমি বলছি ইম্পসিবল, আমি করবো না। লাভ মানে কি এইটা, লাভ মানে কি ফিজিক্যাল রিলেশন, আমি করবো না। মাহমুদ আমাকে বলতেছে যে তুমি তো শাওনের সাথে ফিজিক্যাল রিলেশন করছো, এই জন্য তুমি এখন আমার সাথে করতে চাইতেছো না। আমি বলছি আমি শাওনের সাথে ফিজিক্যাল রিলেশন করিনি, আমার লাস্ট রান্নার পর আমার কারোর সাথে আমার কোনো ফিজিক্যাল রিলেশন হয়নি। তো ওর সাথে আমার 4 মাসের রিলেশন ছিল। 4 মাসের মধ্যে মোটামুটি প্রায় অনেকবার আমার সাথে রিলেশন হয় ফিজিক্যালি। ওর সাথে রিলেশনের পরে আমি এফবি আইডি খুলি, আমি ফেসবুক আইডি চালাচ্ছি। তো তখন আমার অবস্থা এমন হয়ে গেছে, আমি মেন্টালি সিক হয়ে যাইতেছি। আমি তখন খুঁজতেছি আমার এখন টোটালি আমার মেন্টালি সাপোর্ট দিতে পারবে, আমার এরকম একজন মানুষ আমার লাগবে। এর মধ্যে আমার মাহমুদের সাথে যতবার ফিজিক্যাল রিলেশন হয়েছে ততবারই আমার ফ্রেন্ডরাই আমাকে ওই মাটির কথা বললাম, আমাকে উদ্বুদ্ধ করছে। একটা বিষয় আমি একটু ছোট করে আপনার কাছ থেকে জানার চেষ্টা করি। এই যে আপনি এত বড় বড় মানে শারীরিক সম্পর্কে জড়িয়ে আছেন, এগুলো সবার সাথে আপনি শেয়ার করতেন? মাটি বা আপনার ফ্রেন্ডের সবাই জানতো না, বিষয়গুলো? সবাই জানতো না। তাহলে বিষয়গুলো নিয়ে বারবার কেন চেস করছে সবাই? এটা শুধু মাটি করতেছিল, কারণ মাটি জানতো শুধু, মানে মাহমুদের সাথে আমার যে রিলেশনটা ছিল ফিজিক্যালি, এটা ওই রান্নার পরে যে ছেলেটার সাথে আপনার রিলেশন হয় তার নাম কি ছিল? আর তানভীর। তানভীর। ওটা এন্ড হলো কিভাবে? ওটা এন্ড হলো হচ্ছে আমি ওই যে ওষুধ খেলাম রাগ করে। আচ্ছা। রাগ করে ওষুধ খাওয়ার পর আম্মু আমাকে বললো, মানে আমি আমাকে বুঝাইতে চান যে আমার এই ধরনের কিছুই না। এবং তারপর থেকে যোগাযোগ হ্যাঁ, বন্ধ তারপর করে থেকে দিয়েছেন? আমি টোটালি যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। তানভীরের পরে যে ছেলেটা আসলো তার নাম কি? শাওন। শাওনের সঙ্গে আপনার শারীরিক না, আমার সম্পর্ক ছিল কিছুই না, ছিল না। কিন্তু এই সম্পর্কটা এন্ড হলো কিভাবে? এটা ও আমাকেও অ্যাভয়েড করতো। একটা পর্যায়ে গিয়ে অ্যাভয়েড করেছে। হ্যাঁ, ওই টাকাটা যখন নিল নেওয়ার টাকা পরে নেওয়ার অ্যাভয়েড পর করেছে। থেকে avoid। এরপরে যে আসলো তার নাম কি? মাহমুদ। মাহমুদ মূলত চাইতো আপনার সঙ্গে এই ধরনের সম্পর্ক হ্যাঁ, জড়াতে, এটাই। এবং মাহমুদের সঙ্গে আপনি তখন কন্টিনিউ করছেন। হ্যাঁ। ওকে, তারপর? আর তখনই আমার পরীক্ষার মধ্যে আমার এমন একটা দিনে যে আমি টোটালি রিভাইজ করা ছাড়া, আমি পড়া ছাড়া আমি পরীক্ষা দিয়ে আসছি, বোর্ড এক্সাম। ইন্টারমিডিয়েট? হ্যাঁ, ইন্টারমিডিয়েট বোর্ড এক্সাম। আমি একটা দিনও বই নিয়ে বসেছিলাম, বাট আমি পড়তে পারিনি। মাই গুডনেস। এসএসসি তে গোল্ডেন প্লাস পাওয়া একটা স্টুডেন্ট, ইন্টারমিডিয়েট তার কি অবস্থা? এটা অনেক পরীক্ষিত সত্য। আমি আমার স্টুডেন্ট লাইফে দেখেছি, মানে আমার সাথে পড়াশোনা করেছে এরকম বন্ধু, এসএসসি তে সুপার ব্রিলিয়ান্ট রেজাল্ট এবং খুবই ভালো রেজাল্ট, কিন্তু ইন্টারমিডিয়েটে পাশই করেনি। এরকম অনেক ঘটনা বাংলাদেশে ঘটে। যাই হোক, বলুন তারপর। আমি মেন্টালি টোটালি পিস খুঁজতেছি যে আমার একটা মেন্টাল সাপোর্ট লাগবে, আমি আর এইভাবে থাকতে পারতেছি না। আমি এক্সাম দিলাম, আমি এক্সাম দেওয়ার পর আমি প্রচুর কান্না করছি। আমার টার্গেট ছিল আমি এখানেও গোল্ডেন পাবো, বাট আমি বলছি আম্মু আমি গোল্ডেন হয়তো বা পাবো না, আমি প্লাস পাবো, এটুকু আমি শিওর ছিলাম, বাট গোল্ডেন পাবো না। তারপর এফবিতে এরকম ফ্রেন্ড, নিউ ফ্রেন্ড, মানে আমাকে যে রিকোয়েস্ট পাঠায় আমি সবই অ্যাকসেপ্ট করি, খেয়াল করি না। এরকম 2 জনের সাথে আমি কন্ট্যাক্ট করলাম, এফবিতেও চ্যাট করি, নাম্বার দিল, নাম্বারও চ্যাট করলাম, বাট 2 জনের মেন্টালিটি, যে 2 জনের সাথে আমি চ্যাট করলাম, কথা বললাম, মাহমুদের সাথে আমার তখন রিলেশন আছে, সেই অবস্থায় আমি দেখলাম ওদের মেন্টালিটিও একই, সবাই ফিজিক্যাল রিলেশনের ব্যাপারে ইনভলভ, মানে সবাই শুধু চায় না আমি তোমার সাথে ফিজিক্যাল রিলেশন করবো। ফেসবুকে ওরা আমার বাজে বাজে পিক চাচ্ছে, বাট আমি দিইনি। রোজার ঈদের পর হঠাৎ করে আমার আইডিতে একটা রিকোয়েস্ট আসে, আরিফ বিল্লাহ রাফি নামে। আরিফ বিল্লাহ রাফি মানে আমাদের এই মুহূর্তে যিনি প্রেজেন্ট আছে। ওকে। তো আমি জানি না, আমি সব রিকোয়েস্ট আমি দেখার সঙ্গে সঙ্গে একসেপ্ট করে ফেলছি, বাট ওর রিকোয়েস্ট একসেপ্ট করার কেন যেন মানে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, কি একসেপ্ট করব কি করব না। কত সালে আসছে এটা? কত সালের কথা বলছেন? 2000? এই সালেই, জুলাইয়ের ঘটনা। জুলাই মাস, মানে এই কিছুদিন আগে যে জুলাই মাস গেল। হ্যাঁ, রোজার ঈদের পরপরই। ওকে। তো আমি ওর পুরো প্রোফাইলটা দেখি, ওর প্রোফাইলে ছিল ও শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি, আর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর আমি ওকে একসেপ্ট করি। করার পরও ওর সাথে আমার চ্যাট শুরু হয়। ওই ফার্স্ট আমাকে নক করে। তো নক করার পর এরপরও আমাকে বলে ওর আরেকটা আইডি আছে রাফেদ চৌধুরী, মানে রাফায়েদ হাসান রাফেদ নামে। তো ও আমাকে ওই আইডি থেকে আমাকে এক পাঠায়, আমাকে একসেপ্ট করি, ওর সাথে আমার চ্যাট শুরু হয়। আমি ওকে আপনি করে বলে আমাকে তুমি করে বলে, হ্যাঁ মন খারাপ। তো একদিন আমি ওর ফোন নাম্বার চাই, আমি নিজেই চাই ফোন নাম্বার, আমাকে ফোন নাম্বার দেয়, আমাদের ফোনেও কথা হয়। তারপর 2-1 দিন পর ও আমার সাথে দেখা করতে চায়, আমি তোমার সাথে মিট করবো আমার ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড হিসেবে। তো আমি তখন অ্যাডমিশন কোচিং করছি। ও যে রাতে আমার সাথে কন্ট্যাক্ট করে যে আমি আসবো কালকে শিওর,
ও আমাকে বলছে ও 11টার দিকে আমি আসতে বলছি, আমার 11:20 পর্যন্ত এক্সাম। তো আমাকে বারবার বলতেছিল যে আমার ওয়েট করতে ভালো লাগে না, আমি টাইম মতো আসবো বাট আমার ওয়েট করতে ভালো লাগে না। আমি খুব এক্সাইটেড ছিলাম এফবিতে ফার্স্ট কারোর সাথে এভাবে ডিরেক্ট মিট করা। আমি ওকে বলছি ঠিক আছে, আমার তো এক্সাম 11:20 পর্যন্ত, আমি ট্রাই করবো যত তাড়াতাড়ি আসা যায়, প্লিজ আমার যদি লেট হয় তুমি রাগ করো না। তো ও আসলো, আমি এক্সাম দিয়ে অনেক দ্রুতই, তারপরেও ওকে আমি 20 মিনিট ওয়েট করাইছি। আসলাম, দেখা হইলো, বেলি রোড দিয়ে আমরা হাঁটতেছি, কথা বলতেছি, হাঁটতে হাঁটতে আমরা রমনায় যাই। রমনায় গিয়ে আমরা বসতেও পারিনি, এর মধ্যে আমাকে মাহমুদ বারবার ফোন দিতেছে, কোথায় তুমি? আমি বলছি আমি কোচিং করে আমি আমার ফ্রেন্ডদের সাথে আসি। রাফির ইচ্ছা ছিল ও আমার কোচিংটা দেখবে, ও আমাকে ওইখান পর্যন্ত পৌঁছায় দিয়ে ও চলে যাবে। ও চায় নাই যে আমার মাহমুদের সাথে আজ কোনো ধরনের কোনো মানে অকারেন্স হোক। আমরা মাহমুদ সম্পর্কে কি আগে থেকেও জানতো? হ্যাঁ, রাফিকে আমি সবকিছুই বলছি ফেসবুকে। হ্যাঁ, ফ্রেন্ড হিসেবে আমি ওকে সবকিছু, আমার লাইফে সবকিছু শেয়ার। ফেসবুকে না, ফোনে। ওকে। তখন আমরা রিক্সা দিয়ে যাওয়ার পর আমরা একটা মোড়ে নামি, কারণ বেশি দূর রিক্সা নিয়ে গেলে কোনো টিচারের সামনে বা আম্মুর সামনে পড়ে গেলে প্রবলেম। ওই দিন মাহমুদের টার্গেট ছিল ও আমার সাথে আবার ফিজিক্যালি রিলেশন করবে। আমি চাইনি, আমি বলছি আচ্ছা আমি কোচিং এ যাই। না, আপনারা যে এসব চাইতেন যে আপনাদের মধ্যে এই ধরনের অবৈধ শারীরিক সম্পর্ক, এটা যে হচ্ছে, এটা কোথায় আপনার প্লেস গুলো কোথায় বের করতেন? প্লেস ছিল ফ্রেন্ডের বাসা ছিল। এক্স্যাক্টলি, ফ্রেন্ডের বাসা। ওকে, বলুন তারপর। আমি কোচিং এ চলে যাচ্ছি, কারণ আমি তখন বাসাবু থেকে বাসা শিফট করে আম্মুর সাথে আম্মুর একটা সেপারেশন, ডিভোর্স না জাস্ট সেপারেশন হয়ে গেছে, দুজন আলাদা থাকা শুরু করছে। আমরা ধানমন্ডিতে চলে আসছি, সেজন্য আমি তাড়াহুড়া করে যাচ্ছি যে আমার আগে আগে বাসায় যেতে হবে, সন্ধ্যা হয়ে যাবে না হয়। ও আমাকে ফোন দিয়ে নিয়ে গেছে যে না তুমি আসো, তোমার সাথে আমার কথা আছে জাস্ট 5 মিনিট। মানে আমি চিন্তা করলাম, আমার অবাক লাগে কিভাবে এটা পসিবল হয়েছে, আমি জানি না। আমার সাথে সিঁড়িতে ফিজিক্যাল রিলেশন করা। আবার আমি বের হওয়ার পর রাফি আমাকে ফোন দেয় তুমি কোথায়? আমি বলছি যে আমি এখন ওর সাথে। তারপর আমি বাসে উঠলাম, আম্মুর সাথে বাসে উঠে আমি খুব কান্না করতেছি, আমি ওকে মেসেজ দিতেছি যে আমি মরে যাবো, আমার বাঁচার কোনো ইচ্ছা নাই। তখন ও আমাকে বলতেছে কি হয়েছে আমাকে সবকিছু বলো। দেন আমি ওকে আস্তে আস্তে আমার সবকিছু বলা স্টার্ট করলাম। ওর ভিতরে কি হয়েছে আমি জানি না, ও আমার সাথে কথা বলতেছে, চ্যাট করতেছে, আমি ওকে ওই দিনে আমি ওকে সবকিছু বললাম। তারপর 25 তারিখ, জুলাইয়ের 25 তারিখ, মানে ও আমার সবকিছু জানে, আমি ওকে ফোনে সবকিছু বলছি মেসেজে। 26 তারিখ হঠাৎ করে মানে ওর কথাবার্তা শুনে আমার কেন যেন মনে হচ্ছিল ও আমাকে লাইক করে। হ্যাঁ, রাফি আমাকে লাইক করে। তো আমি তখন 26 তারিখ মানে 12টার পর রাত্রেবেলা, 25 তারিখ রাত 12টার পর আমি ওকে জিজ্ঞেস করলাম মেসেজ দিয়ে যে ডু ইউ লাভ মি? তো রাফি তখন বললো যদি বলি হ্যাঁ। তো আমি বলছি না আমি হ্যাঁ না, আমি ডিরেক্ট অ্যান্সার চাই, হ্যাঁ অথবা না। তখন আমাকে বললো হ্যাঁ আই লাভ ইউ। দেন ও আমার কাছে জানতে চাইলো, বাট আমি কনফিউজ, আমি জানি না আমি লাভ করি কিনা। আমি বলছি দেখ আমি জানি না, আমি বলতে পারবো না। আপনি যে তখন মাহমুদের প্রতি ফলেন, মাহমুদ আপনার জীবনে আছে, সেটা তো রাফি জানতো? হ্যাঁ, সব জানতো। জানার পরে সে আপনাকে কিভাবে প্রপোজ করে? প্রপোজটা আমি জানি না ও কেন করছে, মানে আমি ওকে জিজ্ঞেস করছি, ও আমাকে রাফি এখানে আছে। রাফি, যেটা হচ্ছে যে মনিকা তো সবকিছু শেয়ার করতে আপনার সঙ্গে, তাই না? এবং এটা জানার পরেও আপনি ওকে কেন প্রপোজ করেছিলেন বা ওকে ভালোবাসলেন কেন? না, আমি আসলে কোনো সময় সাহস পাইতাম না যে আমি ওকে মনে করবো যে মনিকা আমার খুব তোমাকে খুব ভালো লাগে না, কিন্তু ওর লাইফে তো একটা ছিল একজন। হ্যাঁ আমি জানি ছিল, জাস্ট ওর লাইফ স্টোরিটা আমার কাছে এরকম করছে যে এ একটা মেয়ে এত কিছু সাফার করছে, যদি একজনকে যদি ভালোবাসে ট্রুলি সে ছাড়বে না, কোনদিন সে ছাড়বে না। আমি শুধু এইটুকু জানতাম। এই রিলেশন 26 তারিখে আমাদের দুজন ও আমাকে আই লাভ ইউ বললো, আমি সকালের দিকে আমি ওকে বললাম। 2 দিন পরে রিলেশন হওয়ার পরের মিট, ওই দিন টোটালি টার্গেট নিয়ে বের হয়েছে আমি মাহমুদের সাথে রিলেশন ব্রেকআপ করে ফেলবো। এর মাঝখানে মাহমুদ আমাকে যত ফোন দেয় আমি ওকে টোটালি অ্যাভয়েড করা স্টার্ট করলাম। ও আমাকে মেসেজের উপর মেসেজ দেয়, কল দেয়, আমি কলও রিসিভ করি না, মেসেজের রিপ্লাই দিই না, টোটালি অ্যাভয়েড করতেছি। ও আমাকে থ্রেট দিতেছে যে তুমি যদি আমাকে রিপ্লাই না করো আমি আন্টিকে বলবো, সবকিছু বলবো। আমি তারপর রিপ্লাই করি না। দেন আমি ওই দিন যখন আমাদের মিট হলো, ও আর আমি 2টা পর্যন্ত ঘুরলাম। 2টা বাজে আমি কোচিং এর কাজ দিয়ে আমি আম্মুর সাথে, আম্মু যে কোচিং এ জব করে আমি ওইখানে গেলে আমি আর আম্মু একসাথে বাসায় চলে আসবো, ওইখানে যাচ্ছি। তো মাহমুদ ওই দিন কোচিং থেকে বের হয়ে ও আমি যেখানে কোচিং করি ওইখানে দাঁড়ায় ছিল। তো আমি আমার ফ্রেন্ড যে নূপুর, ওকে বলছি মাহমুদ যদি তোকে ফোন দেয় কিছু দেয় তুই বলবি মনিকা কোচিং ক্লাসে আছে।
আর কিছু বলবি না। তোকে যদি রাস্তায় দেখে বলবো ও অফিস রুমে কাজ করতেছে, তো তুই মানে ও এখন দেখা করতে পারবে না, ও আসবে পরে। ও যেন মাহমুদ যেন আমাদেরকে দেখতে না পায়, আমরা অন্য দিক দিয়ে চলে যাচ্ছি। এর মধ্যে মাহমুদ আমাকে ফোন দিছে, কোথায় তুমি? আমি এর মধ্যে ওকে বলছি আমি তোমার সাথে রিলেশন রাখবো না, আমার ভালো লাগে না। আমি রাফিকে পাঠাই দিলাম যে তুমি সামনে চলে যাও, এদিকে দাঁড়ানো, দেখলে প্রবলেম হবে। ও আসলো। তো এর মধ্যে মাহমুদ বলতেছে আন্টি আমাকে বলছে তুমি আমার সাথে কোচিং এ যাওয়ার জন্য। আমি আন্টিকে সবকিছু বলছি, আন্টি সব জানে। তার 2 মিনিট আগে আমার সাথে আম্মুর কথা হয়েছে, আমি বলছি আম্মা আমাকে কথা কিছু বলে নাই, তুমি যাওয়া লাগবে না, আমি একাই যেতে পারবো। ও আমার পিছন পিছন আসতেছে, দেন আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে মনিকা প্লিজ তুমি যাও, আমি জানি তোমার রাফির সাথে তোমার কিছু একটা হয়েছে। আর ও আমাকে আরেকটা কথা বলতেছে, মাটির কথা তুলে, যে মাটি আমাদেরকে সেদিন দেখছে, মাটি বলছে রাফি মাটির সাথে, মাটিদের ক্লাসে পড়ে, মাটি যে ব্যাচে কোচিং ক্লাস করে সেই ব্যাচে রাফি মাটির সাথে কোচিং করে। আমি বলছি ও যা ইচ্ছা তাই করে, তোমার সমস্যা কি? তোমার কাছে তোমার কৈফিয়ত দিতে হবে না। এটা বলে তো রাস্তায় আমার গলা টিপে ধরে মাহমুদ। হ্যাঁ মাহমুদ। তারপর আমরা গেলাম, ও রাফির সাথে দেখা। ও রাফির সামনে একটা ছুরি নেয়, মানে রাস্তায় যে টং দোকানগুলো থাকে ওখানে যে ছুরি থাকে, একটা ছুরি নেয়, নেয়ার পর ছুরিটা নিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে আবার রেখে দেয়। এরপরে আম্মুর কাছে যায়, গিয়ে আম্মুকে অনেক উল্টাপাল্টা কথা বলে যে আম্মু তখন জানে যে আমার কারো একজনের সাথে রিলেশন আছে, বাট কার সাথে সেটা আম্মু জানতো না। তো আম্মুকে বলে যে আন্টি আপনি তো জানেন একজনের সাথে আপনার মেয়ের রিলেশন, সেই ছেলেটা আমি। ও আম্মুর পা ধরে কান্নাকাটি করে। পরে আম্মু বলে দেখো এটা কখনোই পসিবল না, তুমি একটা ছোট ওর যে জুনিয়র একটা ছেলে, তুমি কিভাবে ওর সাথে রিলেশন করো, এটা তো কখনোই হইতে পারে না। ও আম্মুকে অনেক উল্টাপাল্টা কথা বলে। ও বলে আমি ওর বাসায় গেছি, ওর সাথে আমার মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে ধরনের সম্পর্ক হইতে পারে ওর সাথে আমার সব হয়েছে, শুধু বিয়ে করাটা বাকি। এর মধ্যে এই করতে করতে আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছি তখন মাহমুদ একটা সিন ক্রিয়েট করে, একটা গাড়ি আসতেছিল, ও গাড়িটার সামনে চলে যায়, গাড়িটাকে ধাক্কা মারে। ও কিছু হয়নি, জাস্ট হাত একটু ছিলে গেছিল। তারপর ও যে এলাকায় ছিল কলোনিতে, ওইখানে ওর বড় ভাই যারা আছে, ওরা বলে বড় ভাই এসি, ওনারা কয়েকজন চলে আসে, তো সম্পূর্ণ জানতে চায় ব্যাপার কি এসি। তো আমি বললাম যে দেখেন এরকম তেমন কোনো কিছুই না। আম্মু বলে যে দেখেন তেমন কোনো কিছুই না, কোচিং এর পরে এখন এরকম করতেছে। রাফি তখন আমাকে আর আম্মুকে পাঠায় দেবে যে আপনারা যান, আমি এদিক সামলাচ্ছি। আমি আর আম্মু বাসে উঠে চলে আসি। তারপর থেকে আমার রাফির সাথে কন্টিনিউয়াসলি যাচ্ছে। আম্মু জানে, আম্মু আমাকে জিজ্ঞেস করছে ও কি করে না করে। রাফি আমাকে যেটা বলছে যে ও AIUB থেকে ও BBA কমপ্লিট করছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরে, ওর MBA করবে। তো আমি আম্মুকে সেগুলাই বলি। এর মধ্যে রাফি আমাকে বলছে ওর ফ্যামিলিতেও জানাই দিছে। আম্মু বিলিভ করতো না, আম্মু কোনো ছেলেদের বিলিভ করে না। মাঝখানে যেটা হয়েছে, ওকে একদিন আমি আমার বাসায় আনি, আমাদের কোনো কিছুই না, জাস্ট আমাদের ইচ্ছা ছিল জাস্ট আমরা এমনি জাস্ট হাগ করবো, কিস করবো, এতটুকুই। বাট ওই দিন আনফর্চুনেটলি ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়ে যায়। টোটালি ওরও কোনো ইচ্ছা ছিল না, আমারও কোনো ইচ্ছা ছিল না। এরপর আমাদের ফার্স্ট মান্থ খুব ভালো কাটলো। সেকেন্ড মান্থ আমাদের এই 25 তারিখে আমাদের 2 মাস হলো। 1.5 মাস টোটালি ভালো, তেমন কোনো প্রবলেম না। হ্যাঁ আম্মু মাঝে মধ্যে প্রবলেম করতো, আমি পড়াশোনা খুব কম করতেছি। আমি আমার রেজাল্ট দেখে বিলিভ করতে পারিনি যে আমি রেজাল্ট আমার খারাপ হবে। আমি 4.58 পাই, বাট আমি শিওর ছিলাম আমার A+ থাকবে। ওই যেদিন বের হয়েছি বাসা থেকে তার আগের দিন ওর সাথে আমার দেখা হয়েছে, ও এসে আমার সাথে দেখা করে গেছে। আমরা ছিলাম একসঙ্গে, সারাদিন ছিলাম, ঘুরে টুরে তারপর গেছে। তো আমাদের মধ্যে এমন একটা অবস্থা যে আমাদের যদি একদিন দেখা না হয় মানে থাকতে পারতেছি না। একদিন দেখা না হইলে মানে চ্যাট করতেছি, আধা ঘন্টা যদি আমাদের মধ্যে চ্যাট অফ থাকে, একজন একজনের পাগল হয়ে যায়, এরকম অবস্থা। পরে ওর বাসা হচ্ছে যাত্রাবাড়ি সানার পাড়ে, আমি থাকি মোহাম্মদপুর। এই প্রান্ত থেকে ও প্রান্ত, প্রতিদিন আসতো। তো ওই দিন ও বলতেছে তুমি আসো। আমি ফার্স্ট সকালবেলা বলছি আমি আসি, ও বলছে যে না তুমি রেস্ট নাও, তুমি অসুস্থ, তোমার আসার দরকার নেই। তারপরে 12টার দিকে ও বলতেছে না তুমি আসো, যেমনে পারো যত তাড়াতাড়ি পারো আসো। তো পরে আমি খুব তাড়াহুড়ো করে রেডি হয়ে আমি গেলাম। যাওয়ার পর ওর ফুপুর বাসায়, ওর ফুপুরা গ্রামে চলে গেছে, আমি ওর ফুপুর বাসায় গেলাম। আমার ইচ্ছা ছিল হচ্ছে 1-1.5 ঘন্টা থাকার পর আমি ব্যাক করবো। তো ও বললো আমাকে যে তুমি কি যাবা। আমার না কেন যেন মানে ওর ওইখান থেকে আমার আসতে ইচ্ছা করতেছিল না। আমি রয়ে গেলাম ওর ছোট ভাইকে দিয়ে। ও বাহির থেকে, কারণ যেহেতু ওর ফুপু বাসায় নেই আর রুম যদি খোলা থাকে তখন প্রবলেম হতে পারে যে রাত্রেবেলা রুম খোলা, কারণ ওর তো বাসা আছে, ও ফুপুর বাসায় কেন থাকবে। ওর ছোট ভাই বাইরে তালা লাগিয়ে দিয়ে চলে গেল। আমি ওই দিন ওর বাসায়, ওর সাথে ফুপুর বাসাতেই আমরা দুজন নিজেরাই রান্না করলাম। আমি কখনোই রান্না করি নাই ওই দিন ফার্স্ট।
আমার লাইফ আমি পোলাও রান্না করছি ওর সাথে, জানি না কেমন হয়েছে, বাট দুজন মিলে এনজয় করছি প্রচুর। ছিলাম, ঘুমাইলাম, রাত্রে আবার আমার জ্বর আসছে, ও আমার উঠে ওষুধ খাওয়াইছে। মানে ও আপনার বাসায় জানতো যে আপনি আউটগোয়িং করছেন রাতে? হ্যাঁ, আম্মুকে আমি, আমার মোবাইলে চার্জ ছিল না, আমি চার্জার নিয়ে সাথে আমি আম্মুকে মেসেজ দিছিলাম যে আম্মু আমার একটা ফ্রেন্ডের বাচ্চা, আমাদের যে পরিচয়টা এফবি তে, এটা কেউ জানতো না, সবাই জানতো আমার একটা ফ্রেন্ড ওর কাজিন হয়, তার মাধ্যমে আমাদের রিলেশন। কারণ ফ্রেন্ডের বার্থডে, হ্যাঁ এটা এই জন্য আপনি রাতের বেলা বাইরে থাকছেন, তো এটা তো মা কোয়ারি করবে তাই না? হ্যাঁ, আম্মু মানে আমি আম্মুকে একটু দেওয়ার পর মোবাইলটা অফ হয়ে যায়। তারপর আমি আম্মুকে একবার, আম্মু আমাকে ফোন দিছে যে এটা কেমন কথা। আমি বলছি আম্মু অনেক রাত হয়ে গেছে, এই জন্য আন্টি আমাকে আসতে দিতে চাচ্ছে না, আর আমার শরীরও ভালো লাগতেছে না। আম্মু আমাকে এত বিলিভ করে স্টার্ট করছে, আম্মু ধরে নিচ্ছে যে আমার মেয়ে ভুল করছে, এখন আর ভুল করবে না আমার মেয়ে। আর আম্মুর এতটুকু ভরসা, ওর উপরও ভরসা ছিল, আম্মু ওকেও বিশ্বাস করা স্টার্ট করে দিছে মোটামুটি। তো আমি তারপর থাকলাম, ওই দিন রাত্রে ছিলাম, পরের দিন সকালবেলা চলে আসবো এরকম প্ল্যান। ওর ভাই আসলো, তো দরজা খুলছে, আসছে, বলতেছে, ওর ভাই এসে বলতেছে ভাইয়া বের হও, তাড়াতাড়ি যাওয়া যাও। তো আমাকে বলছে তুমি এখন যাবা না বিকালে যাবা? আমি ডিসিশন নিতে পারতেছি না, আমি বলছি তুমি বলো। তো ও বলতেছে তোমার ইচ্ছা। তো আমি বলছি ঘুরবো না আজকে, আমি এখানে আসছি, ঘুরি তো নাই। পরে বলছে আচ্ছা তাহলে বিকালেই যাই, বিকাল বেলা আমি তোমাকে বাসে উঠাই দিয়ে আসবো। রইলাম, বিকালে বের হবো কিভাবে, ওর ভাই যখন চলে গেল, যাওয়ার পর দরজা খোলা রেখে গেছে, আমাদের বের হওয়ার কথা, আমরা একটু বের হবো, ঘুরবো, ঘুরে টুরে আমাকে বাসে উঠাই দিবে। এর মধ্যে ওর ভাই যাওয়ার 5 মিনিটের মধ্যে ওর আম্মুর বাসায় চলে আসছে। লুকানোর কোনো জায়গা নেই, ও আমাকে খাটের নিচে ঢুকাইছে, আমি খাটের নিচে ঢুকছি। তো ওর আম্মু সন্দেহ করতে পারছিল যে নিশ্চয়ই কিছু একটা আছে। ওর আম্মু সারা ঘর খুঁজলো, এন্ড লাস্ট পর্যন্ত খাটের নিচে কি যার পাশে আমাকে দেখতে পাইলো। দেখার পর উনি আমাকে মানে বের করলো খাটের নিচ থেকে। তো আমার পরিচয় জানতে চাইলো, তখন আমি জানতে পারলাম যে রাফি আমার সাথে অনেক কিছু মিথ্যা কথা বলছে। তখন আমি জানতে পারলাম যে ও মাদ্রাসায় পড়ে, ও ক্লাস 9-এ পড়ে, ওর ফ্যামিলিতে কিছুই জানে না আমার সম্পর্কে, টোটালি কিছুই জানে না। ওকে ওকে। তো দেন ওর আম্মুকে মারছে হালকা পাতলা, কারণ শাসন যা করবে একটা মেয়ের সাথে, একটা ছেলে একটা রুমে বলছে, আমার পরিচয় জানতে চাইছে, আমাকে অনেক কিছু বলছে। যাই হোক, আমি ওইগুলা নিইনি, পাত্তা দেইনি। আমার জাস্ট এতটুকু খারাপ লাগছে যে আমি কি সত্যিটা শুনলে কি আমি আগাইতাম না? আমি তো একটা ট্রু মানুষ চাইছিলাম, আমি তো কোনো ফলস, কোনো নেগেটিভ কোনো কিছু নিয়ে চাইনি। আমি তো আমার লাইফের সবকিছু একদম ট্রু, যেগুলো টোটালি সবকিছু বলছি, বাট ও আমার কাছে এটা হাইড করে গেছে। কেন গেছে ওই দিন? তখন আমি ওই মুহূর্তে চাইলে আমি তখন চলে আসতে পারতাম বের হয়ে। দেন ওর আম্মু বাহির থেকে আমাদেরকে লাগায় রেখে, তালা দিয়ে রেখে আম্মু চলে যায়। যাওয়ার পর ও আমার পায়ের মধ্যে ধরে অনেক কান্না করে, যেটা আমি সহ্য করতে পারিনি। মানে আমি বিশ্বাস করলাম একটা ছেলে এভাবে কিভাবে কান্না করে। আমি আমার লাইফে কিচ্ছুই পাইনি, জাস্ট আমি একটু লাভ পাওয়ার জন্য, জাস্ট একটু ভালোবাসার জন্য আমি তোমার কাছে এটা কিন্তু চাইছি। রাফি, আপনার বয়স তো 23, আপনি এত বড় মানে গ্যাপ কেন? 23 বছর বয়স সাধারণত অনার্স কমপ্লিট করে যাওয়ার কথা, এরকম একটা সময় আপনি ক্লাস 9-এ কেন পড়ছেন? না, আমি মানে ফার্স্ট টাইম আপনার ওই যে হাফিজি মাদ্রাসায় আর কি করতাম। তো আমি হেফজও হাফেজ, পড়েছেন হ্যাঁ, আপনি, কোরআনের হাফেজ? জি। কোরআনের হাফেজও আপনি? ওকে ফাইন। আমি রাফি, ওর লাইফের স্কেচটাই তো মোটামুটি এখানে সবচেয়ে বড় করে এসছে। আপনার সম্পর্কে একটু টুকটাক জানি। আপনার লাইফে কি মনিকাই ফার্স্ট, নাকি এর আগেও মনিকার মতো দুই একজন ছিল? আমার লাইফে একদম ছিল, মানে আমার খুব ভালো লাগতো। এটা আসলে আমার গাধামি হইতে পারে। সে ছিল আমার খালামণি, মানে সে আমার মতোই বয়সের দিক থেকে আপনার হ্যাঁ। ভালো লাগার জায়গাটার দিক থেকে একজন? হ্যাঁ, একজনই। এরপরে আপনার জীবনে আর কেউ আসে না, এরপরে আমার লাইফে একজন আসে, ও আমার দিক দিয়ে ফার্স্ট, আপনার দিক থেকে ফার্স্ট? হ্যাঁ, আমার দিক দিয়েও ফার্স্ট। তারপর ওর ভাই আসলো, দরজা খুললো, আমরা বের হলাম, বাইরে প্রচুর বৃষ্টি, আমরা বের হতে পারলাম না, এত বৃষ্টি যে আমার বের হয়ে আমার আসা পসিবল না। ওই দিন আমি রয়ে গেলাম ওর বাসায়, ওর সাথে ও আর আমি ফুপুর বাসায়। ওর ভাই একইভাবে তালা দিয়ে রেখে চলে গেছে। সকালবেলা ওর ভাই আসলো, সকালে না দুপুর বেলা, আমরা ওয়েট করতেছি যত তাড়াতাড়ি আসবো তত তাড়াতাড়ি বাসায় আসবো। ও 1টা বাজে আসছে। তখন আমরা ডিসিশন নিয়ে নিয়েছি যে আমরা এফএম এ আসবো। এমন একটা সিচুয়েশন আমাদের মধ্যে, আমরা দুজন দুজনকে ছাড়তেও পারবো না, দুজন দুজনকে ছাড়া থাকতেও পারবো, মানে কোনোটাই পসিবল না। ওকে ফাইন, দিস ইজ ইওর সিচুয়েশন রাইট নাও। হ্যাঁ। বাই দ্য ওয়ে, রাফি, আপনার সিদ্ধান্তটা কি? আপনার ফ্যামিলি যদি আপনাকে বঞ্চিত করে দেয়, আপনার প্রপার্টি যদি বন্ধ করে দেয়, সবকিছু ইয়ে করে দিতে হয়, তখন আপনি কি করবেন? না, আমি এইটুকু জানি যে আমার
মা বাবা আমাকে ছাড়বে না। নো, আমি আপনাকে ওই জানার জায়গা থেকে একদম স্ট্রিক্টলি কোশ্চেন করতে চাই। ওকে পাওয়ার জন্য আপনার ফ্যামিলিকে ছাড়তে যদি হয়, প্রপার্টি জায়গাটা যদি বন্ধ করে দিতে হয়, গিভ মি দ্য অনেস্ট ওপিনিয়ন, কোনো প্রকার কোনো কনফিউজ করেন না। 3টা অপশন আছে। একটা হচ্ছে যে আমি ছেড়ে দিব সবকিছু ওর জন্য, আরেকটা হচ্ছে না আমি ছাড়বো না, এটা আমার পক্ষে সম্ভব না, আরেকটা হচ্ছে আমি কনফিউজ। আপনি কোন জায়গায় আছেন, হাতে নাতে না কনফিউজে? আমার জাস্ট ওকে লাগবে, আর কাউকে না। সো আপনি চাইলে আপনার বাবা মা, ফ্যামিলি, পরিবার, অর্থ সম্পত্তি সবকিছু ছেড়ে দিবেন। জি। আপনার ওপিনিয়নটা কি মনিকা? আমি ওর জন্য সব করতে পারবো। সব করতে পারবে বলতে? আমাকে যদি বলা হয় যে হ্যাঁ আমার মা আমাকে টোটালি আলাদা, আমি এখন টোটালি আলাদাই, সত্যি কথা বলতে। মানে লাইক রাফির মতো আপনি আপনার হ্যাঁ, ফ্যামিলি সবকিছু ফ্যামিলি ছেড়ে সব দিতে কিছু পারবেন। ছেড়ে দিতে পারবো। সম্পর্কের জায়গাটার বয়স হচ্ছে কয় মাস? 2 মাস। 2 মাস। 2 মাসের মধ্যে আপনারা দুজনই ফ্যামিলিকে ছাড়তে পারেন, এরকম একটা অবস্থার মধ্যে আসছেন। একজনের বয়স হচ্ছে 23 এবং আরেকজনের বয়স হচ্ছে মাত্র 17 কিংবা 18 আমরা বলতে পারি। এরকম একটা জায়গাতে আসলে আমার মনে হয় যারা শুনেছেন আজকের এই এপিসোডটা, তারা কেউই ওদেরকে বলবেন না যে ওরা ওদের জায়গাতে ঠিক আছে এবং ওরা বিয়ে করতে পারে, ওদেরকে মত দেওয়া উচিত। কিন্তু এটাও ঠিক যে ওদেরকে ডিটাচড করা বা ওদেরকে এই জায়গাটা থেকে আলাদা করার জন্য ওদের সাথে রাফ বিহেভ করলে সেটা রেজাল্ট কি হবে সেটা মনিকার জীবন অতীতে বহুবার আপনারা জেনেছেন বা ঘটেছে। আলটিমেটলি প্যারেন্টসদের এখানে কি আচরণ করা উচিত বলেন? আমরা যেদিন লাস্ট বের হয়ে চলে আসার কথা, সকালবেলা ভাই আমরা বললাম আমরা এফএম এ আসবো, ওই দিন ঈদের আগের দিনের কথা। ওর ভাই এসে দরজা খুললো, আমরা বের হলাম। বাট বের হওয়ার পর এমন সিচুয়েশন, মানে ঈদের আগের দিন বাস ভাড়া অনেক বেশি, আমাদের কাছে টাকা নেই, সন্ধ্যা হয়ে গেছে, ও আমাকে একা ছাড়বে না, কিছুতেও আমাকে যাত্রাবাড়ি থেকে মোহাম্মদপুর একা আসতে দিবেই না। আমি চলে আসতে চাইছি, ও পাগলের মতো আমাকে বলছে আমি তোমাকে মতিঝিল পর্যন্ত দিয়ে আসি। আমরা বাসে উঠে গেছি, সায়দাবাদ পর্যন্ত আসার পর বলে তোমার আজকে যাওয়ার দরকার নেই। আমি ব্যাক করিনি, আম্মুকে বলছি যে আম্মু একটু প্রবলেম হয়েছে, আমি কালকে সকালবেলা চলে আসবো, পরদিন ঈদ। তো ওই দিন আমি ওর এলাকায় ঘুরছি, ওই আগের দিন যে কারণে সন্ধ্যা হয়ে গেছিল, ওদের গরু কিনে নিয়ে আসছে, আমাকে ওইটা দেখাইতে নিয়ে গেছে। আসার পর আমার ফ্রেন্ডের কাছ থেকে টাকা ম্যানেজ করছি, 200 টাকা ম্যানেজ করছি যে আমাদের আজকে রাতটা থাকতে হবে, আমরা বাসায় যাব না, বাইরে থাকবো। তো ওর একটা ফ্রেন্ডের সাথে ও কন্ট্যাক্ট করে, বাট কোথাও থাকা পসিবল না। শেষে আমরা ডিসিশন নিয়ে আমরা চিটাং রোডের যে বাস স্ট্যান্ড আছে আমরা ওইখানে থাকবো। ও বলে ওর বাসার পাশে একটা নতুন কনস্ট্রাকশন একটা বিল্ডিং হচ্ছে, তো ও বলে যে রাত্রে আমি এখন তোমাকে ওইখানে নিয়ে যাব, তুমি জাস্ট ওইখানে থাকবে, আমি বাসায় যাবো, আমাদের কারো মোবাইলে চার্জ নেই, আমি বাসায় গিয়ে জাস্ট মোবাইলটা চার্জ দিব, আধা ঘন্টার মধ্যে আমি যদি পারি ফুপুর বাসার চাবিটা নিয়ে বের হবো, আর যদি না পারি তোমাকে কষ্ট করা ওই বিল্ডিং এর দোতলায় তোমার রাতটা কাটাইতে হবে। আমরা গেলাম, ও আমাকে বিল্ডিং এ উঠাই দিল, ও আমাকে বলছে তুমি দোতলায় দাঁড়াও, আমি দেখি বাসার কি অবস্থা। ও বাসায় গেল, এর মধ্যে কতগুলো ছেলে আমাদেরকে দেখছে আমরা যে আসছি, আমি যে ওই বিল্ডিংটাতে ঢুকছি ছেলেগুলো আমাকে দেখছে। ও বাসায় ঢোকার 2 মিনিটের মধ্যে ছেলেগুলো বিল্ডিং এর উপরে এসে আমাকে আটকাইতেছে, প্রায় 7-8 জন ছেলের মতো। ওই ছেলেগুলো ওকে গিয়ে নিয়ে আসছে উপরে, নিয়ে আইসা আটকেছে, বলতেছে আমাদের দুজনকে একসাথে পাইছে, আমরা খারাপ কাজ করার জন্য আমরা এখানে কনস্ট্রাকশন বিল্ডিং এ উঠছি। দেন আমরা বারবার বলতেছি যে দেখেন, এরকমও বারবার বলতেছে যে আমি জাস্ট ওর সেফটির জন্য আমি ওকে এখানে দাঁড়াইতে বলছি, আর কিছু না, আমি বাসা থেকে টাকা আনতে গেছি, এটা বলছে। বাট ওরা মানে নেই, ওরা ওকে আড়ালে ডাইকানি ওর কাছে টাকা চাইছে, বলছে 1000-2 মতো যদি টাকা দেয় ওরা আমাকে ছেড়ে দিবে আমাদের দুজনকে, বাট ও টাকা দেয় নাই। ও বলছে আমার ফ্যামিলি সবই জানে, কি করবা করো। অনেক প্রবলেম হয়, অনেক কিছু হয়, ওর বাবা ওকে ওখানে এসে মারে, দেন আমাকে অনেক কিছু বলে, মানে একটা মেয়েকে খারাপ যতভাবে বলা যায়। আম্মু আসতে চায়নি সকালবেলা ঈদের দিন, বাট আম্মুকে নিয়ে আসা হয়, আম্মু মামি আসে, আসার পর ওনারা আমাকে নিয়ে যেতে চায়, বাট আমার কথা আমি ওকে ছাড়া যাবো না, ও আমাকে ছাড়বে না। বুঝতে পারছি জটিলতা অনেক বড়। এখন কি চাচ্ছেন আপনারা? আপনি কি আপনার ফ্যামিলিতে থাকেন, স্টে করেন, নাকি বের করে দিয়েছে? আমি আমার ফ্যামিলি থেকে গতকাল বের হয়ে চলে আসছি। গতকাল বের হয়ে চলে আসছেন, আপনার মা বের করে দিয়েছে আপনাকে? বের করে দিয়েছে বলতে আমি তো বলছিলাম বাবা মা আলাদা থাকে, আমার মা আমার উপর প্রচুর পরিমাণে মেন্টালি টর্চার করতেছে। তার কথা হচ্ছে আমি তার সাথে থাকতে পারবো না, যদি থাকতে চাই আমার ওকে ছাড়তে হবে, আর তা না হলে তারা আমাকে আমার বাবার হাতে উঠাই দিয়ে আসবে, আমার বাবা আমাকে যা করে করবে। ওকে, আপনার অবস্থা কি? আপনার ফ্যামিলিতে কি অবস্থা রাফি? আমার মানে যা হওয়ার সব হয়েছে, তো আমার আব্বু আম্মু আর একবার আপনার কিচ্ছু মনে বলেন নাই,
বাট আপনি কি স্টে করছেন আপনার ফ্যামিলিতে নাকি ওখান থেকে বের হয়ে আসছেন? না না, আমি এখনো মানে একবার আমার আব্বুর সাথেই আছি। ওকে, ওর যে মানে প্রবলেম গুলো হইতেছে, আমার ও মানে ওই দিন বলছে রাফিদ তুমি বাসায় আসো। আমি ওই দিন ওর এলাকায় যাই, ও জাস্ট ও সার্টিফিকেট নিয়ে ও বের হইছে, আমার হাতে 1 টাকাও নাই। আমি যদি ঠিক আছে বাইরে হইছে, আমার একটু সময় দিতাম, আমি একটা কাজ পাইতাম, তাহলে তাহলে আমি কিছু একটা কথা করতে পারতাম না। ও স্টিলি ও বাইরে হইছে। কালকে রাত্রেবেলা আমরা কোথাও যেতে পারি নাই, আপনার সাথে মিট করার পর আমরা এয়ারপোর্টে গিয়ে আপনার মানে থাকছি। মানে আমাদের ফ্যামিলি টোটালি যাচ্ছে আমাদের সেপারেট করে দিবে। আমার মা, আমি বাসা থেকে বের হইছি, আমার মামাকে বের হইতে দিবে না। আমি বলছি আমি রেডিওতে যাব, আমার কাজ আছে, আমাকে দিবে না। পরে আমি ওকে মেসেজ দিচ্ছি, আমি তোমাকে ফোন দিয়ে কিছু কথা বলবো, তুমি এগুলো মাথায় নিবা না। আমি ওকে ফোন দিয়ে উল্টা পাল্টা কথা বলছি, এগুলো শুনে আমার মা খুশি হয়েছে। আমি just আমাকে বের হইতে হাসছি। দিছে। আমি আমি ওকে টোটালি বলছি যে তুমি যদি আমাকে ছাড়তে চাও তুমি ছাড়তে পারো, আমি তোমাকে জোর করতেছি না, তোমার যা মন চায় তুমি তাই করো। ওকে, কিছু জিনিস খুবই গুরুত্বপূর্ণ এখানে। দুটো জিনিস, একটা হচ্ছে আপনাদেরকে আমার গল্পটা শুনে যেটা মনে হয়েছে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে সেটা বলা, আর একটা হচ্ছে এখানে লাখ লাখ মানুষ শুনতেছে, তো তারাও কিছু না কিছু বলছে ফেসবুকে, সেটাও বলা। আপনি আমাকে বলেন মনিকা, আপনি যদি আপনার মায়ের জায়গায় থাকতেন আপনি কি করতেন? আমি আমার মেয়ের সুখটাই দেখতাম। সে কি চাচ্ছে, সে কিভাবে হ্যাপি থাকতে চাচ্ছে, আমি ওইটাই দেখতাম। সুখ চাইতেন যেটা, সেটা দেখতেন। হ্যাঁ, আমার মেয়ে কিন্তু কিভাবে হ্যাপি আপনি থাকবে, যদি সেভাবে। বুঝতেন যে আপনার মেয়ে সুখী হবে না, তাহলে আপনি কি করতেন? সুখী হবে না, সে যদি বলে যে হ্যাঁ আমি সুখী হব, আমি ওকে নিয়ে ভালো থাকতেছি, আমি দেখতেছি যে হ্যাঁ আমার মেয়েটা তাকে নিয়ে ভালো আছে, তাহলে আমি মনিকা, কেন প্রথম বাধা কথা দিব? হচ্ছে যে আপনার মা আপনার চাইতে অনেক বেশি এক্সপেরিয়েন্সড। হ্যাঁ, হ্যাঁ, 2 নম্বর যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা বাবা মাই চায়, 2-1টা এক্সেপশনাল থাকতে পারেন, অন্তত মা চান যে তার মেয়ে সুখে থাকুক। হুম। 3 নম্বর, ইন জেনারেলি যদি বলি, তাহলে আপনারা এখন যে স্টেজে বিলং করছেন, ইকোনমিক্যালি বয়সের দিক থেকে কোনো দিক থেকেই আপনারা ফিট না ফিউচার লাইফ কন্টিনিউ করার জন্য। আপনারা দুজন প্রচন্ড লাভ করেন, দুইজনকে এই জায়গাটায় আমরা রেসপেক্ট রাখলাম, হ্যাঁ, শ্রদ্ধা রেখেই বলতেছি। ইকোনমিক স্ট্যাটাসের জায়গাটা থেকে, ও যে বললো না কালকে রাতে এয়ারপোর্টে কাটিয়েছে, আজকে রাত কোথায় থাকবেন আপনারা কিন্তু জানেন না, এবং কালকে কোথায় থাকবেন জানেন না। 2 দিন, 3 দিন, 4 দিন, সর্বোচ্চ 1 মাসে ভাবে চলতে পারবেন। তারপরে লাইফটা কিন্তু অনেক বেশি পাজল হয়ে যাবে। এই যে ভালোবাসা বা ইমোশনের জায়গাতে আছেন, এই ইমোশনটা হয়তো আরো স্ট্রাগল পেলে হয়তো ভালোর দিকে যাবে, অথবা শেষ হয়ে যাবে। আমি সেটা বলতে চাচ্ছি না। আমার কথা হচ্ছে আপনাদের লাভের জায়গাটা ঠিক আছে, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনারা সোশ্যাল রিয়েলিটিকে তো অস্বীকার করতে পারবেন না। আপনাদের ঘর সংসার করতে হলে সেই স্টেজ থাকতে হবে, সেই ইকোনমিক অবস্থা থাকতে হবে। আপনি নিজেও এখন পর্যন্ত সেই বয়স প্রাপ্ত হননি, 1। আর 2 নম্বর হচ্ছে হলো কিছুই করে না এখন পর্যন্ত, তাহলে ও কি করবে? একটা যেটা করতে পারে সেটা হচ্ছে আপনাদের এই সম্পর্কটাকে ফ্যামিলি থেকে এক ধরনের এই অর্থে মেনে নেওয়া যে তোমরা নিজেরা মিট করো না, দুজন দুজের পায়ের উপর দাঁড়াও, তোমরা নিজেরা ইকোনমিক একটা জায়গাতে আসো, তারপরে তোমরা সিদ্ধান্ত নাও যে তোমরা বিয়ে করবে কি করবে না। সেই জায়গাটা থেকে আপনাদের ফ্যামিলি একটা সাপোর্ট দিতে পারে। এখন আপনাদের ফ্যামিলি যদি আপনাদের দুজনের প্রতি এতটা রিজিড হয়, ভয়াবহ রিজিড, যে ওকে যেটা বলছে তোমার আপনার দিকে আগাতে পারবে না, আপনাকে যেটা বলছে ওর দিকে যেতে পারবে না, সেটা তাদের সোশ্যাল রিয়েলিটি জায়গা থেকে বলেছে। কারণ এটা আপনারা করেননি, কিন্তু আপনাদেরকে ওইরকম একটা জায়গায় গিয়ে পাওয়া গিয়েছে, সেটা যে কোনো বাবা মার জন্যই খুব বেশি ডিসগ্রেসফুল, অপমানের। আর আপনার যে অতীত ব্যাকগ্রাউন্ড, যেটা বাবা মা বা মা পেয়েছে, যে আচরণটা, হ্যাঁ সন্তান তো ফল্ট করবেই, কিন্তু সন্তানের ফল্টের জায়গাটা আমরা কিভাবে ট্রিটমেন্ট করছি সেটাও কিন্তু অনেক বড় একটা ফল্ট হয়ে যেতে পারে। সেই ফল্টের জায়গাটায় ট্রিটমেন্টটা ফল্ট ছিল আপনার বাবা মায়ের, কিন্তু আপনি কিন্তু ফল্ট করেছেন কয়েকটি জায়গাতে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। না, তো সেই জায়গা থেকে আপনার মাও আপনার প্রতি কনফিডেন্ট না, আপনার বাবাও আপনার প্রতি কনফিডেন্ট না যে আপনি এই রিলেশনশিপেও ভবিষ্যতে কন্টিনিউ করবেন, বিকজ এই রিলেশনশিপের মাত্র বয়স হচ্ছে মাত্র 2 মাস। আমি কি বোঝাতে পেরেছি? রাফির জায়গাটা আমি ইনোভেটই করতে চাই না, আমি ধরে নিচ্ছি ও খুব ভালো একটা ছেলে, যেটা আপনার জীবনে পারফেক্ট, কিন্তু আপনার জায়গাটা তো স্টেবল না। একটা রিলেশনশিপ অন্তত 2 বছর কন্টিনিউ করেন, অন্তত 4 বছর কন্টিনিউ করেন, অন্তত 5 বছর কন্টিনিউ করেন, করার পরে গিয়ে একটা সিদ্ধান্ত নেন যে আপনারা সংসার করবেন কিনা। মাত্র 2 মাসের ইমোশন একজন মানুষকে চেনা যায় না, বা আদৌ আপনারা দুজনে ফিট কিনা এটা চেনা যায় না। 2 মাস প্রচন্ড ইমোশনের মাস, কিন্তু ইমোশনটা 2 মাস পরে থাকবে না, 2 বছর পরে এরকম থাকবে না, কিন্তু একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। যদি দুজনের বোঝাপড়াটা খুব ভালো হয়, তাহলে অন্তত একটা সার্টেন পিরিয়ডের পরে গিয়ে, যেটা আলটিমেটলি আর কমে যাবে না, ওরকম একটা জায়গায় দাঁড়াবে। ওই জায়গাটা থেকে যদি মনে হয় দুজন সংসার করতে পারবেন, তারপরে সংসারের একটা সিদ্ধান্ত নেন। এখন পর্যন্ত আপনার লাইফে যে ভুলটা হয়নি মনিকা, সেটা হচ্ছে বিয়ে করার মতো ঘটনা। আপনি যদি এরকম ভাবে একজনকে বিয়ে করেন 2 মাসের পরিচয়ে, এটাও যে 2 বছর পরে ভেঙে যাবে না বা 6 মাস পরে ভেঙে যাবে না, সেটার গ্যারান্টি কোনো দেওয়াই যায় না। আর দ্বিতীয়, আমার কাছে যেটা মনে হচ্ছে পুরো লাইফটা পড়ে, আপনি অনেক ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট,
সেই জায়গাটাকে প্রপারলি ইউজ করাটা এখন খুবই 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 ইম্পর্টেন্ট। আপনি ইউনিভার্সিটিতে যে এরিনাতে যান, ওখানে একটা অনেক বড় জগৎ দেখবেন। সেখানে যদি আপনার সিদ্ধান্ত মনে হয় যে এত কিছু বড় জায়গাতে পড়াশোনা করে আপনি নিজের জায়গাটাকে স্টেবল করে, ওর যে ইকোনমিক স্ট্যাটাস, ওর যে পড়াশোনার স্ট্যাটাস বা ও যে স্টেজে বিলং করতেছে আপনার চেয়ে অনেক অনেক পিছনে জেনারেল লাইনে, সেখান থেকে আপনি ওকে ক্যারি করতে পারবেন, কজ আপনি এখনো অ্যাডোলেসেন্স পিরিয়ডের একটা স্টেজে আছেন, তাহলে আপনার কন্টিনিউ করা উচিত। নইলে ওকে বিয়ে করার পরে 2 মাস পরে আপনার মেন্টালিটি চেঞ্জ হয়ে যেতে পারে। রাফির ক্ষেত্রে কি হবে না হবে সেটা আমি ডেলি করতে চাচ্ছি না, আমি যেহেতু পুরো বিষয়টা আপনাকে তুলে ধরছি, ঠিক আছে? এগুলো একটু ঠান্ডা মাথায় ভাবার সুযোগ আছে। আমার মনে হয় যেটা, যে পরিবার হচ্ছে দুজনেরই শেষ আশ্রয়স্থল। এখন পর্যন্ত আপনি যদি পরিবারের বাইরে এসে কিছু করতে চান, সেটা আপনার জন্য পরিবারের ভেতরে থাকলে যে অবস্থা খারাপ অবস্থা হবে তার চেয়েও বড় ভয়াবহ খারাপ অবস্থা হতে পারে আপনার জন্য, স্পেশালি বলছি বাংলাদেশের কন্টেন্টসটা। কিন্তু ওর জন্য তেমন একটা টাফ নাও হতে পারে। একটা ছেলেও ওর গায়েগত শক্তি আছে, ঠেলা গাড়ি চালিয়ে হলেও যে কোনো একটা জায়গা তৈরি করে নিতে পারবে। কিন্তু সেটা করে একটা সংসার লিড করার মতো মেন্টালিটি ক্যাপাবিলিটি ওর আদৌ আছে কিনা, সেটা কিন্তু একটা অনেক বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, আমার মনে হয় মনিকা, ইউ শুড গো ব্যাক ইউর ফ্যামিলি। মা যেহেতু আপনার সঙ্গে থাকে, মাকে খুব ভালো করে বোঝান, ওকে সাথে করে নিয়েই যান যে ঠিক আছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা লং টাইম যোগাযোগ রাখবো না, বা খুব মিনিমাম টাইপের যোগাযোগ যদি আপনারা গোপন ভাবে রাখতে চান রাখতে পারেন। ফ্যামিলিকে বলেন যে না, আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা সেটেল হয়ে যাচ্ছি ফর দ্য ফ্যামিলি, আপনি আপনার ফ্যামিলিতে থাকেন। ওকেও বলেন ধৈর্য ধরতে। হ্যাঁ, আপনি পড়াশোনা করেন, নিজেরা কিছু আর্ন করেন, নিজের জায়গাটা স্টেবল হোক, তারপরেই আপনারা সিদ্ধান্ত নেন। না ভাইয়া, না একবার আসলে হচ্ছে আমি ওকে মানে কালকে অনেক বলছি যে তুমি যাও, মানে আমাকে তুমি যদি ভালোবাসো তুমি আমাকে অবশ্যই পাবা, আমি তোমাকে অবশ্যই পাবো। আমি ওকে সব মানে বুঝাইছি, বাট আমাদের অবস্থাটা মানে এরকম যে আমরা এক হাত মানে ধরে আমরা থাকতেই পারি না। আর ভাইয়া ফ্যামিলিতে ব্যাক করার মতো কোনো মানে ব্যাক way করার আমাদের কোনো চান্সই নেই। আপনার মা আপনাকে নিবে না? হ্যাঁ, অবভিয়াসলি নিবে না, কারণ আমি এখন আমার মা জানে আমি একটা না ও বাহিরে আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমার মা আমাকে যা বলতেছে তার চেয়ে বেশি প্রেশার আসতেছে আমার মামা মামির দিক থেকে। আমার মামি আমাকে যা তা কথা বলে গেছে। দিস ইজ নট আ ফ্যাক্ট। এই সিচুয়েশনে যে কেউই সেটা বলবে, আপনার বয়স মাত্র 17, আপনি ইন্টার পাস করেছেন মাত্র কিছুদিন হলো, আপনি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন, এরকম একটা স্টেজে জীবনে এতগুলো বড় বড় ঘটনা, যে কেউই এটা বলবে। এই বলা না বলার জায়গাটাতে আপনি যখন মা হবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার বাবা মা কত বড় স্যাক্রিফাইস করেছে। কিন্তু আপনার উচিত এই মুহূর্তে আপনার ফ্যামিলিতে ব্যাক করে গিয়ে মাকে বলা যে মা, আই এম সারেন্ডিং মাইসেলফ, আমি সারেন্ডার করছি এই অর্থে যে আমি লেখাপড়া করব। ইউনিভার্সিটিতে যান, আপনি ইউনিভার্সিটির জগৎ সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই, ইউনিভার্সিটির জগতে আগে পা দেন, ওইখানে গিয়ে একটা মানুষ স্বয়ং সম্পূর্ণ হয়। হ্যাঁ, তার আগ পর্যন্ত শুধু ওই ইমোশন স্টেজটাই গ্রো করে মানুষের মধ্যে। আমি ওরে এটা বারবার বলতেছি যে আগে আপনি তুমি যখন যাও, বিশ্ববিদ্যালয়ে পা দিবেন, আপনি যখন দেখবেন যে এটা একটা বিশাল সমুদ্রের মতো জায়গা, তখন আপনার মেন্টালিটিটা কি থাকে ওর জন্য বা আপনার ফ্যামিলির জন্য, এটাই হচ্ছে আপনার রিয়েল লাইফ। ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পার করেন, হ্যাঁ, 2-একটা টিউশনে নিজেও করতে পারবেন, একটা ভালো জবে ঢোকেন, পার্ট টাইম জবও হতে পারে, এবং ওর যে পড়াশোনা ও কতটা আপনার প্রতি ডেডিকেট, ওকে নিয়ে আদৌ চলতে পারবেন কিনা, আপনার একটা সোশ্যাল ক্লাস দাঁড়াবে, একটা স্ট্যান্ডার্ড দাঁড়াবে, সেখান থেকে আপনি ওকে নিয়ে চলতে পারবেন কিনা তখন সিদ্ধান্ত নেন। এখনই মাত্র এরকম একটা মাত্র 2 মাসের পরিচয়, আমি ধরে নিচ্ছি রাফি খুব ভালো ছিল এবং আপনার জন্যই পারফেক্ট, আপনি পারফেক্ট মানুষ পাননি পুরো জীবনে, আপনি বঞ্চিত হয়েছেন বিভিন্ন ভাবে, ঠিক আছে, সেটার জন্য তো আপনার ওকে জাজমেন্টের একটা সময় নেওয়া উচিত, সময়তে ছেড়ে দেওয়া উচিত। ফ্যামিলি যে অবস্থা তৈরি করেছে সেটা আপনার জন্যই হয়েছে, সো ইউ হ্যাভ টু মিট দ্যাট কাইন্ড অফ ডিফিকাল্টিস। সো আপনি যান, ফ্যামিলিতে ব্যাক করেন, এটাই আমার মনে হয় লিসনারদের কাছ থেকে একটা বেস্ট সলিউশন আসবে। হ্যাঁ, এছাড়া আর আসলে কিছু বলার নাই। ওকে, আমি দুজনের কাছে জানতে চাই, মনিকা আপনার কাছে আগে, যে আপনারা এই স্টোরিটা হ্যালোইন 920 তে কেন বলতে আসলেন? আসলে ভাইয়া আমি জানি না, আমরা হয়তো এখানে কিছু আমার ভুল ছিল, আমি চাচ্ছি আমার মতো এরকম ভুল যেন কোনো মেয়েরা না করে। আমি অনেক আমি আমার লাইফের, হ্যাঁ, আমি একটা রিলেশনের পর আমি নিজে সাফার হওয়ার কারণে আমি আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। আমি আমার নিজের লাইফ নিয়ে বলতে পারি যে আমি আগেও বলে গেছি আমি আমার নিজের লাইফ নিয়ে খেলছি। রাফি, কেন মানে মাত্র 2 মাসের পরিচয়ে এত একটা রিস্ক নেওয়া, এরকম এফএমে এসে লোকজনকে সব বলে দেয়া, এবং দিস উইল বি আ গ্রেট ডকুমেন্ট ফর ইউর হোল লাইফ। জীবনের যে কোনো একটা স্টেজে গিয়ে আপনি হয়তো অনেক দূরে অন্য একটা জায়গায় চলে যাবেন, কিন্তু রেডিওর এই শোটা আপনার সারাটা জীবন এই জায়গাটাই থামিয়ে রাখবে। তো এইরকম একটা রিস্ক, এরকম একটা বলার জায়গাটা নিজের থেকে মানুষজনের কাছে এসে নিজের ওকে চাওয়া কেন? আমি শুধু এই জন্য আসছি যে মানে সবাই মানে ভাবতেছে যে আমরা জাস্ট পাগলামি করতেছি, যে আমরা পাগল,
এবং এটা সবাই বলছে যে আমরা একটা পাগল। আমরা জাস্ট এই জন্য আসছি না, আমরা আমাদেরকে চাই কোনো না কোনো ভাবেই হোক, আমরা সবাই জানি মানে আমাদেরকে একসাথে থাকতে দিক। যারা ফ্যামিলি আছেন, যারা আজকের এই অনুষ্ঠানটা শুনলেন কিংবা ডাউনলোড করে শুনবেন, সবাইকে আমরা একটা রিকোয়েস্ট করব, যদি রাফির সাথে আপনারা সম্পর্কটা বা মনিকার সাথে সম্পর্কটা নাই মানেন, তাহলে ওদেরকে খুব সুন্দর করে ধীরে ধীরে কাউন্সেলিং করেন, খুব সুন্দর করে অল্প অল্প করে বোঝান, কিন্তু কোনো রাশ আচরণ করেন না। আমরা শেষ করতে চাই আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 প্রিয় শ্রোতা। এখানেই শেষ হচ্ছে আজকের হ্যালো 8920।